হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স টিউশন। তো তোমরা তো থাম্বনেল দেখে ফেলেছো। এই 3 নম্বর মক টেস্টে আমাদের 75 কোশ্চেন রয়েছে। তো ভালো করে 75 কোশ্চেন ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ আর বেশি সময় নেই, মাত্র কয়েকটা দিন সময় হাতে আছে। আর যারা এখনো মক টেস্ট 1 এবং মক টেস্ট 2 দেখনি, তারা অবশ্যই দেখে নাও। তাহলে শুরু করছি আমরা 51 কোশ্চেন থেকে। ইন এ অ্যাডিয়াব্যাটিক প্রসেস দ্য কোয়ান্টিটি হুইচ রিমেইনস কনস্ট্যান্ট, তাহলে কোনটা কনস্ট্যান্ট থাকবে? তাহলে অপশনের মধ্যে টেম্পারেচার, প্রেশার, টোটাল হিট অফ দ্য সিস্টেম আর ভলিউম। তাহলে অপশন হবে কি 3 নম্বর, টোটাল হিট অফ দ্য ভলিউম। কিভাবে? আমরা জানি অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স dq is equal to du plus dw। তাহলে অ্যাডিয়াব্যাটিক প্রসেসে ডিকিউটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে du plus dw ইকুয়ালস টু 0। dq is equal to 0 মানে q is equal to কনস্ট্যান্ট, তার মানে হিটটা কি থাকবে? এনার্জিতে কনজার্ভ থাকবে, টোটাল এনার্জিটা রিমেন্স কনস্ট্যান্ট। পরবর্তী কোশ্চেনে চলে আসি, দ্য ভ্যালু অফ টেম্পারেচার রিলেশন ফর এ অ্যান আইডিয়াল গ্যাস আন্ডারগোয়িং অ্যাডিয়াব্যাটিক প্রসেস। তাহলে অ্যাডিয়াব্যাটিক প্রসেসে কি হবে? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 3 নম্বর, টি ভি টু দি পাওয়ার গামা -1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা ভ্যালু হবে। এছাড়াও আমরা আজ যে রিলেশনগুলো দেখে নিই, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা, পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা, টি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এই রিলেশনগুলো মনে রাখবে অ্যাডিয়াব্যাটিক প্রসেসে। আর আরেকটা জিনিস, অ্যাডিয়াব্যাটিক প্রসেসে আরেকটার নাম হচ্ছে আইসোট্রপিক বলা হয় এটাকে। পরবর্তী কোশ্চেনে চলে আসি, ইফ potential 2x square minus 3y square plus z square represent the electrostatic potential, electrostatic potential represent করে the electric field intensity at the point, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে? তাহলে অ্যান্সার করো। তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা আমাদের 1 নম্বর অ্যান্সার। দেখে নিই, চেক করে নিই। তাহলে আমরা জানি ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা ভি। আর মাইনাস ডেল্টা ভি মানে কি? ডেল ডেল ভি ডেল এক্স আই ক্যাপ, ডেল ডেল ওয়াই জে ক্যাপ, ডেল ভি ডেল জেড কে ক্যাপ, এটা কিন্তু রিলেশন। এবার ভি এর ভ্যালুটা দেওয়া আছে, এবার ডেরিভেটিভ কি হবে? এক্স এর রেসপেক্টে, ওয়াই এর রেসপেক্টে, জেড এর রেসপেক্টে। তাহলে আমরা যদি ডেরিভেটিভটা বের করি, তাহলে ডেরিভেটিভের ভ্যালু হবে কত? -4x আই ক্যাপ, এখানে মাইনাস আছে তাই, এবার মাইনাস মাইনাস এখানে মাইনাস হবে, এখানে কিন্তু প্লাস, তাহলে এটা হয়ে যাবে 6y জে ক্যাপ, আর এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে মাইনাস, এটা হয়ে যাবে আমাদের এই রিলেশনে 2z। এবার আমাদের যেহেতু ভ্যালুটা দেওয়া আছে কত? 1 2 -1, তাহলে এই ভ্যালু যদি বসিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে -4i ক্যাপ, 2 ভ্যালু বসালে 12 জে ক্যাপ হয়ে যাবে, আর এখানে -1 আছে, তাহলে +2 কে ক্যাপ। তাহলে আমাদের যে ভ্যালুটা বেরোবে সেটা হচ্ছে এটা। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে চলে আসি, ফর অ্যাডিয়াব্যাটিক এক্সপানশন, অ্যাডিয়াব্যাটিক এক্সপানশনে দেওয়া আছে দ্য আইডিয়াল গ্যাস ভ্যালু ডিপি বাই ডেল্টা পি বাই পি, এই ভ্যালুটা কত হবে? তাহলে অ্যান্সার করো। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের এটা 3 নম্বর। তাহলে এটা কি করে আমরা ভ্যালুটা পাচ্ছি? না, অ্যাডিয়াব্যাটিক প্রসেসে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কি? কনস্ট্যান্ট। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, মানে ডেল্টা নিই আমরা, তাহলে ডিপি আনচেঞ্জ, এটা পি এর ডেরিভেটিভ, এটা ভি আনচেঞ্জ, ভি টু দি পাওয়ার গামা প্লাস পি আনচেঞ্জ, এটা হয়ে যাবে আমাদের গামা -1, এটা হয়ে যাবে গামা ইন্টু বি টু দি পাওয়ার গামা -1 ডেল্টা ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়ে যাবে। তাহলে এই রিলেশনটা যদি আমরা বের করি ডেল্টা পি বাই পি, তাহলে আমরা পেয়ে যাব মাইনাস গামা ডেল্টা ভি বাই ভি। তাহলে রিলেশন হচ্ছে এটা। আরেকটা জিনিস আমরা এখান থেকে অবশ্যই বের করব, জেনে রাখবে তোমরা, যদি আমাদের আইসোথার্মাল প্রসেসে বলে দেয়, তাহলে এটার ভ্যালুটা হয়ে যাবে ডেল্টা পি বাই পি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা ভি বাই ভি, শুধু মাইনাস ডেল্টা। এটা হচ্ছে
থার্মাল প্রসেসের জন্য। আর একটা জিনিস মনে রাখবে যে ডেল্টা পি বাই পি এটা যদি আমাদের কার ক্ষেত্রে, এটা যদি আমরা অ্যাডিয়াবেটিক প্রসেসে বলি তাহলে গামা ইন্টু ডেল্টা পি বাই পি এটা হচ্ছে আইসোথার্মাল, গামা গুণ হয়ে যায়, এটাও মনে রাখবে। আর গামাটা কি, সিপি বাই হচ্ছে সিভি, এটাকে বলা হয় স্পেসিফিক হেড রেশিও। পরবর্তী কোশ্চেনে আসি। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স রিপ্রেজেন্ট দ্য কনজারভেশন অফ, কনজারভেশন কাকে এখনই আমরা করলাম, ডি কিউ ইজ ইকুয়াল টু কত, ডিইউ প্লাস ডিডব্লিউ, তাহলে এটা হচ্ছে এনার্জি অফ কনজারভেশন, তাহলে এটা হচ্ছে 4 নম্বর। পরবর্তী কোশ্চেনে চলে আসি। ইফিসিয়েন্সি অফ কার্নোট ইঞ্জিন 50%, 50% এফিসিয়েন্সি আমাদের দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে সিঙ্কের টেম্পারেচার দেওয়া আছে, ফর 60% এফিসিয়েন্সি টেম্পারেচার অফ দ্য সিঙ্কের টেম্পারেচার কত হবে, তাহলে কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে এটা আমাদের কার্নোট ইঞ্জিন, এটা হচ্ছে সোর্সের টেম্পারেচার, এটা হয়ে যাচ্ছে আমাদের সিঙ্কের টেম্পারেচার, এটা হচ্ছে ওয়ার্ক ডান। তাহলে আমরা এফিসিয়েন্সির ফর্মুলা এটা ইকুয়ালস টু 1 মাইনাস T2/T1 এই ফর্মুলাটা ফেলবো। তাহলে যে দুটো কেস আছে, তাহলে আমরা যে প্রথম কেসটা পাবো, তাহলে প্রথম কেসে ইটা 1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2/T1, এখানে T2 এটা হচ্ছে T2 এর ভ্যালুটা দেওয়া আছে, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস 290/T1, আর এখানে ইটার ভ্যালু দেওয়া আছে প্রথম কেসে কত, 50%, 50% মানে 1/2 সমান সমান হচ্ছে 90/T1, এখান থেকে আমরা T1 বের করে নিলে 290 ইন্টু 2, এটা হয়ে যাবে আমাদের রিলেশনটা যেটা বেরোবে 580 কেলভিন। ঠিক আছে, T1 পেয়ে গেলাম। এবার আবার দ্বিতীয় কেসে ইটা 2 ইকুয়ালস টু 1 মাইনাস T2-/T1, আমাদের সোর্সের টেম্পারেচার চেঞ্জ হয়নি, তাহলে এটা হয়ে যাবে 60/100 দেওয়া আছে 1 মাইনাস T2-/T1, তাহলে T1 এর আমাদের এটা হচ্ছে 580, তাহলে এটা যদি ভ্যালুটা বের করি T2-/580 ইকুয়ালস টু হয়ে যাবে এটা 1, এটা হয়ে যাবে যেটা ভ্যালুটা 1 মাইনাস 60/100, তাহলে এটা হয়ে যাবে কত, 40 হচ্ছে 100। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, শূন্য শূন্য কাটলো, তাহলে এটা যে ভ্যালুটা হয়ে দাঁড়াবে আমাদের, এই শূন্য কেটে দিই, তাহলে ভ্যালুটা হয়ে দাঁড়াবে T2 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 5/8, তাহলে এই ভ্যালুটা হয়ে দাঁড়াবে 4×8 = 32, 223 কেলভিন, 232 কেলভিন। তাহলে দেখে নিই অপশন নেই, তাহলে অপশন এটা, কিন্তু ক্যালকুলেশনটা ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে, একটা ভালো ম্যাথ এটা। হুইচ অফ দ্য ফলোইং ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাজ সেম ভ্যালু ফর দ্য মলিকুল হ্যাজ গিভেন টেম্পারেচার কোনটা হবে, তাহলে অ্যান্সার করো। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের কাইনেটিক এনার্জি। কেন, কারণ আমরা কাইনেটিক এনার্জি জানি 3/2 kT, তাহলে এখানে গিভেন টেম্পারেচারের জন্য এটা, তাহলে এটা হয়ে যাবে কাইনেটিক এনার্জি। পরবর্তী কোশ্চেনে চলে আসি। দ্য আরএমএস স্পিড অফ এ অক্সিজেন মলিকুল অ্যাট রুম টেম্পারেচারে এত দেওয়া আছে। দ্য আরএমএস স্পিড অফ দ্য হাইড্রোজেন মলিকুল অ্যাট দ্য সেম টেম্পারেচারে হাইড্রোজেনের জন্য কত হবে, অক্সিজেনের মলিকুলও দেওয়া আছে। তাহলে আমরা যে ফর্মুলাটা ফেলবো, ভেলোসিটি হয়ে যাবে √গামা/RT/m। এবার কি বলেছে আমাদের, সেম টেম্পারেচারটা সেম আছে, তাহলে আমাদের ভেলোসিটি, হাইড্রোজেনের ভেলোসিটি কত হবে, তাহলে এখান থেকে আমরা যে ফর্মুলাটা ফেলবো, টেম্পারেচার যেহেতু সেম, তাহলে আমরা ফর্মুলাটা ফেলবো, এটা অক্সিজেনের জন্য, হাইড্রোজেনের জন্য V2 ধরলাম আর অক্সিজেনের জন্য V1 ধরলাম, তাহলে আমাদের ফর্মুলা হয়ে যাবে গামা/RT, এটা হাইড্রোজেনের জন্য M2, আর √গামা/RT, এটা হয়ে গেল M1। তাহলে ক্যালকুলেশন করলে কেটে কুটে দাঁড়াবে M1 M2। তাহলে এখান থেকে আমরা V2 ইজ ইকুয়াল টু V1 ইন্টু M1 মানে হাইড্রোজেনের ওজন হচ্ছে কত, 2 গ্রাম, আর অক্সিজেন হচ্ছে 32, তাহলে এটা হয়ে গেল 16, তার মানে V1 হয়ে গেল 4। V1 কত দেওয়া আছে, V1 আমাদের দেওয়া আছে হ্যাঁ, এখানে মিস্টেক হয়ে গেছে, M1 যেহেতু অক্সিজেনের, তাহলে এটা হয়ে যাবে 32 এটা হয়ে যাবে M1, হ্যাঁ এটা মিস্টেক হয়ে গেছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 4 ইন্টু V1, তাহলে 4 ইন্টু V1 কত, 500, তার মানে হয়ে যাবে 2000 মিটার/সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে চলে আসি 59। এ থিন ইউনিফর্ম রড
of length L is pivoted at its upper end এ pivoted করা হলো, it is free swing to vertical plane is the time period of the oscillation simple. তাহলে আমাদের পিভট করা হয়েছে এইভাবে করে, এইভাবে করে পিভট করা হয়েছে, পিভট করে তাহলে সেন্টার অফ মাস কোথায় হবে, এখানে। তাহলে সেন্টার অফ মাসের জন্য এইভাবে যদি আসে তাহলে এটাকে রোটেট করা হচ্ছে, উপর নিচে অসিলেশন করবে উপর নিচে, তাহলে তার জন্য টাইম পিরিয়ড হচ্ছে 2π√, এটা হয়ে যাবে I/τ। ঠিক আছে, তাহলে এখানে এর টোটাল লেন্থ এল দেওয়া আছে, তাহলে অর্ধেকটা L/2 হয়ে যাবে। তাহলে এখানে ফোর্সটা কত লাগছে, টর্ক, তাহলে টর্ক হচ্ছে আমাদের এর ওজনটা এখানে mg, তাহলে mg ইন্টু L/2, আর এখানে জড়তা ভ্রামক কত হবে এই রেসপেক্টে যদি ঘোরে তাহলে 1/3 ml²। তাহলে যদি আমরা ভ্যালুটা ফেলে দিই তাহলে t ইজ ইকুয়াল টু 2π√L মানে হচ্ছে 1/3 ml², বাই নিচে হয়ে যাবে আমাদের mg L/2। তাহলে আমরা যদি এটা এম কেটে যাবে, একটা এল কেটে গেল, তাহলে 2π√2L/3g। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে চলে আসি, হোয়েন এ বডি ইজ হ্যাংড অন এ স্প্রিং থেকে হ্যাং করা হচ্ছে, তাহলে লেন্থ অফ দ্য স্প্রিং ইজ ইনক্রিজ, লেন্থ কত পেয়েছে, এত। ইফ দ্য অসিলেশন আর অবটেন বাই স্টেজ দ্য স্প্রিং টাইম পিরিয়ড, তাহলে টাইম পিরিয়ড বের করতে হবে। তাহলে এটা অ্যান্সার করো, তোমরা আগে নিজেরাই চেষ্টা করো। চলে আসি, তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা আমাদের 4 নাম্বার। তাহলে কিভাবে আমরা করব, যেহেতু একটা হ্যাঙ্গিং স্প্রিং আছে এইভাবে করে, এখানে মাস দেওয়া আছে, তাহলে এইভাবে করে অসিলেশন করবে, তাহলে এইভাবে অসিলেশন করলে তার টাইম পিরিয়ড হয়ে যাবে 2π√x/g। তাহলে এখানে 2π√x টা কত হয়ে যাবে, 20 সেন্টিমিটার, তাহলে 20 ইন্টু 10⁻⁻2 মিটারে কনভার্ট করলাম, আর জি এর মান হচ্ছে কত, জি এর মান দেওয়া নেই, মানে 9.8। তাহলে এই দশমিক তুলে দাও, তাহলে এখানে হয়ে গেল আমাদের এটা। তাহলে আমরা ভ্যালু পাবো 2π, এটাকে যদি আমরা কাটাকাটি করি, এখানে 1/10, এটা হয়ে যাবে 49। তাহলে উপরে পেয়ে যাচ্ছি আমরা কত, এটা সরি 10⁻2 আছে, এই শূন্য আর এখানে একটা শূন্য কেটে গেল, তাহলে উপরে পেয়ে যাবে 1/49, তাহলে এটা হয়ে যাবে 2/7। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমরা 4 নম্বর। পরবর্তী কোশ্চেনে চলে আসি, দ্য মোশন অফ এ পার্টিকেল ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ y ইকুয়ালস টু a sin ωt প্লাস b sin ωt দেন দ্য, তাহলে এটা যদি আমরা সিম্পলিফাই করব, তাহলে তার আগে তাহলে এটা আমাদের অ্যাম্পলিটিউড কত হবে, এটার অ্যাম্পলিটিউড, তাহলে অ্যান্সার করো। তাহলে অ্যান্সার হয়ে যাবে 3 নাম্বার। কেন, তাহলে এটা যদি আমরা ধরে নিই a ইকুয়ালস টু, আমরা কিছু ধরে নিই একটা, তাহলে a ইকুয়ালস টু ধরে নিলাম আমরা a cos phi, আর b ইকুয়ালস টু আমরা ধরে নিলাম a sin phi। তাহলে এটার অ্যাম্পলিটিউড যেটা হয়ে দাঁড়াবে, তাহলে রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড হয়ে যাবে √a² প্লাস b²। তার মানে এটা আমাদের 3 নাম্বার অপশন, রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড। কোশ্চেনে চলে আসি, এ প্লেন লঙ্গিটিউডিনাল ওয়েভ, একটা প্লেন লঙ্গিটিউডিনাল ওয়েভ দেওয়া আছে, ট্রাভেল ইন অ্যালং এ টিউব, একটা টিউবের মধ্যে যাচ্ছে, যার অ্যাম্পলিটিউড দেওয়া আছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, দ্য ডেন্সিটি অফ দ্য মিডিয়াম রো দেওয়া আছে, দ্য এনার্জি ডেন্সিটি অফ দ্য মিডিয়াম। তাহলে একটা ফ্রিকোয়েন্সি যদি যাই, তাহলে আমরা জানি y ইকুয়াল টু a সাইন, এটা প্লেন ওয়েভ, ω t মাইনাস kx। তাহলে এর এনার্জি যেটা বেরোয়, এনার্জি ইকুয়াল টু ½m² এখানে এর জায়গায় অ্যাম্পলিটিউডটা কি দেওয়া আছে, y, তাহলে ½ m², এবার এটা হয়ে গেল আমাদের এনার্জি। এবার এনার্জি ডেন্সিটি আমরা যদি বলি ভলিউম দিয়ে, তার এটা টিউবটার মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে টিউবের ভলিউম দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে 1/2m²/m² ভি। তাহলে মাস পার ভলিউমকে এটা মিডিয়ামের ডেন্সিটি হয়ে যাবে, তাহলে 1/2 ρ² তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যালু। তাহলে এটা ভ্যালু পাচ্ছি 4 নাম্বার। পরবর্তী কোশ্চেন চলে আসি, এই স্ট্রিং 4 মিটার লং ডিভাইডেড বাই 300 Hz vibrator its end. The string resonant 4 segment. The speed of the transverse wave এর স্পিড আমাদের বের করতে বলেছে। তাহলে অ্যান্সার করো, তোমরা চেষ্টা করো প্রথমে। তাহলে এটার যে অ্যান্সার আমরা ক্যালকুলেট করি, যে
একটা স্ট্রিং মানে তার, এটা কত এল লেন্থের দেওয়া আছে, আর এটা কটা সেগমেন্টে ভাগ করা হয়েছে, ধরুন এন সেগমেন্টে ভাগ করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হয়ে দাঁড়াচ্ছে একটা, কে লেন্থ এল ইকুয়ালস টু এন ল্যামডা বাই টু। এখানে এনটা কি, এনটা হচ্ছে সেগমেন্ট, তাহলে এখান থেকে আমরা ল্যামডার ভ্যালু পেয়ে যাবো, ল্যামডা হয়ে যাবে 2L/n। তাহলে 2 × L কত দেওয়া আছে, 4 মিটার, আর এন 4 সেগমেন্ট, তাহলে এখান থেকে পাচ্ছি 2। এবার যেহেতু সাউন্ড ওয়েভ আছে, তাহলে ভি ইকুয়াল টু হয়ে যায়, এখানে এন না, এখানে নিউ ল্যামডা করে দিই আমরা, বা এফ ল্যামডা, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এখান থেকে আমরা এফ ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, 300, আর ল্যামডা 2, তার মানে এটা হয়ে গেল 600 মিটার/সেকেন্ড। তাহলে অ্যান্সার 2 নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। ইন এ গ্যাস টু ওয়েভ লেন্থ দেওয়া আছে, এটা 1.01, 1.03 রেসপেক্টিভ, প্রডিউস 4 beats 1 সেকেন্ড, 1 সেকেন্ডে এত বিট, দেন দা ভেলোসিটি অফ সাউন্ড। তাহলে এই অ্যান্সারটা করতে গেলে আমাদের যেটা ক্যালকুলেশন করতে হবে, আমরা বিটস জানি, বিটস কাউন্ট হচ্ছে ডিফারেন্স অফ কত ফ্রিকোয়েন্সি, তাহলে এখানে ফ্রিকোয়েন্সি আমাদের বের করতে হবে। তাহলে আমাদের যেটা ক্যালকুলেশন করতে হবে, আমরা জানি ভি ইকুয়ালস টু এন ল্যামডা, তাহলে এখান থেকে এন ইকুয়ালস টু ভি বাই ল্যামডা, এই ফর্মুলা ইউজ করবো। তাহলে N1 ইকুয়ালস টু হয়ে যাবে ভি বাই ল্যামডা 1, আর N2 ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা 2। তাহলে আমরা ডিফারেন্সটা বের করে নেব, ডিফারেন্স বের করলে আমরা পেয়ে যাব। তাহলে এটা হয়ে যাবে N1 ডিফারেন্স N2, তাহলে ভি বাই ল্যামডা 1, এটা মাইনাস ভি বাই ল্যামডা 2। তাহলে এই যে ডিফারেন্সটা দেওয়া আছে, এটাই হচ্ছে বিটস, তাহলে কত হচ্ছে 4। এখানে ভি কমন নিয়ে নিলে আমাদের ক্যালকুলেশন করলে ল্যামডা 2, ল্যামডা 1 ইন্টু ল্যামডা 2। তাহলে এখান থেকে ভি ইজ ইকুয়াল টু হয়ে যাবে 4 ল্যামডা 1 ল্যামডা 2 বাই ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1। তাহলে আমরা যদি ল্যামডা 1 আর ল্যামডা 2 এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে এটা হচ্ছে 1.01, এটা 1.03, এটা ডিফারেন্স করলে এটা হয়ে যাবে আমাদের 0.02। তাহলে এটা অ্যাপ্রক্সিমেশন করলে 208 মিটার/সেকেন্ড আসবে। তাহলে এইটা ক্যালকুলেশনের জন্য আমাদের কিন্তু অপশন পাচ্ছি না, তাহলে এটা একটু দেখে নিও ভালো করে। পরবর্তী কোশ্চেনে চলে আসি। এ ড্যাম্পড ভাইব্রেটিং সিস্টেম স্ট্রিং ফ্রম রেস্ট হ্যাজ এন ইনিশিয়াল অ্যাম্পলিটিউড অফ দেওয়া আছে এত মিলিমিটার, হুইচ রিডিউস টু এত মিলিমিটার। দ্য 50 কমপ্লিট অসিলেশন ইচ অফ পিরিয়ড এত সেকেন্ড দেওয়া আছে, দেন দ্য ড্যাম্প ইফেক্ট কোএফিসিয়েন্ট আমাদের বের করতে বলেছে। তাহলে এক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে ডেল্টা ইকুয়ালস টু 1/50, কারণ এখানে কমপ্লিট অসিলেশন দেওয়া আছে ln A1/A2 দেওয়া আছে, তাহলে 1/50 ln A1 হয়ে যাচ্ছে আমাদের 506/16, এটা পেয়ে যাব 0.023 কাছাকাছি। এবার আমরা অসিলেশনের জন্য যেটা ভ্যালুটা পাবো, ডেল্টা/2π যদি করে দিই, তাহলে সেটা ড্যাম্পিং কোএফিসিয়েন্ট বলা হয়, সেটা 0.023 বাই হচ্ছে 2π যদি করি 0.036 এর কাছাকাছি ভ্যালুটা পাবো। তাহলে এটাকে নিয়ার অ্যাবাউট আমরা 3 নম্বর অপশনের সঙ্গে ধরবো। তবে এই টাইপের অঙ্ক আসলে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে আর কি। পরবর্তী কোশ্চেনে চলে আসি। এই স্ট্রিং রেজোনেন্ট ইজ 3 সেগমেন্ট, 3টা সেগমেন্ট দেওয়া আছে, 2 ফ্রিকোয়েন্সি অফ এত দেওয়া আছে। ইফ দ্য রেজোনেন্ট 4 সেগমেন্ট, দ্য রিকোয়ার্ড ফ্রিকোয়েন্সি কত হবে। তাহলে এটার জন্য আমরা যে ফর্মুলাটা ফেলবো সেটা ওই সেম আগের অঙ্কে যেটা করলাম সেটার ফর্মুলা ফেলবো, যে আমরা একদম স্ট্রিং, তাহলে এখানে কতটা সেগমেন্ট দেওয়া আছে, 3টে সেগমেন্ট, এখানে আমরা 4টা সেগমেন্ট, এর জন্য ফ্রিকোয়েন্সি এখানে f1, তাহলে এটার জন্য ফ্রিকোয়েন্সি কত হবে। তাহলে এখানে সেম লেন্থের দেওয়া আছে, এখানেও লেন্থ, এখানেও এল, তাহলে আমরা এখানে বের করে নিই এল ইকুয়াস টু হচ্ছে এন ল্যামডা বাই, এখানে এন এর জায়গায় আমরা বসিয়ে দিই, আচ্ছা মেন ফর্মুলাটা লিখে দিই, এল ইকুয়াস টু এন ল্যামডা/2। তাহলে এখানে আমরা এল ইকুয়াস টু করবো 3λ1/2, আর এক্ষেত্রে আমরা এটাকে বের করব, এখানে এল ইকুয়াস টু হয়ে যাবে 4λ2/2।
যেহেতু লেন্থটা সেম আছে, তাহলে আমরা এখানে যে ক্যালকুলেশনটা করব সেটা 3λ1/2 সমান সমান 4λ2/2। তাহলে এটা এটা কেটে গেল, তাহলে আমরা পেয়ে যাব λ1/λ2 ইকুয়ালস টু হয়ে যাবে 4/3। এবার আমরা জানি ভি ইকুয়ালস টু কত, এন ল্যামডা, তার মানে f1λ1। তাহলে এই ক্ষেত্রে আমরা f1λ1 ইজ ইকুয়াল টু কত, f2λ2, মানে ভি ইজ ইকুয়াল টু f2λ2। তাহলে এখান থেকে আমাদের f1/f2 যদি করি তাহলে λ2/λ1, তাহলে λ2/λ1 করলে কত হবে, এটা হয়ে যাবে আমাদের 3/4। তাহলে এখান থেকে আমাদের বের করতে বলেছে f2 বের করতে বলেছে, তাহলে f2 ইজ ইকুয়াল টু হয়ে যাবে, আমরা f2/f1 ইজ ইকুয়াল টু 4/3 করি, তাহলে f2 ইজ ইকুয়াল টু f1 ইন্টু হয়ে যাবে আমাদের 4/3। f1 কত দেওয়া আছে, 165 ইন্টু 4/3, কাটাকাটি করলে এটা হয়ে যাবে 15, 5, তারপর 4 5 20, 0 অর্থাৎ কিন্তু 220। তার মানে এটা অ্যান্সার হয়ে যাবে 2 নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে চলে আসি 67 এর জন্য আমাদের যে ক্যালকুলেশনটা করতে হবে, 67, if n is the fundamental frequency, n দেওয়া আছে fundamental frequency of a vibration, one organ pipe closed end, one in, when the pipe is set is vibration frequency obtained। কি কি আমরা ভাবি, তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে ওয়ান ওপেন মানে একটা, এটা ওপেন অর্গান বলা হয়, তাহলে একটা হচ্ছে ওপেন থাকবে এটার। এই ক্ষেত্রে আমরা যে ভ্যালুটা পাবো অবশ্যই মনে রাখবে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যেটা পাবো n ইকুয়ালস টু, এটা হয়ে যাবে আমাদের v/4l। এলটা কি, এর লেন্থটা, ঠিক আছে, এর লেন্থ কত, এল। এবার এখানে যে আমরা ফ্রিকোয়েন্সি গুলো পাবো সেগুলো হচ্ছে অড নাম্বার ফ্রিকোয়েন্সি পাবো, মানে হচ্ছে n, 3n, 5n ডট ডট অড নাম্বার অফ ফ্রিকোয়েন্সি পাবো। তাহলে অ্যান্সার অনুযায়ী আমরা যে ফ্রিকোয়েন্সিটা পাবো, তাহলে অড নাম্বার কোথায় আছে, 3 নাম্বার। এবার আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি, যদি দুটোই খোলা নল থাকে তাহলে এটাও খোলা এখানেই খোলা, তাহলে এর ক্ষেত্রে যে আমরা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা পাবো n ইকুয়ালস টু v/2 2l হয়ে যাবে। আর এর ক্ষেত্রে আমরা যে ফ্রিকোয়েন্সি গুলো পাবো মানে সবগুলোই থাকবে n, 2n, 3n অল, ঠিক আছে, কিন্তু ওয়ান ওপেন এর ক্ষেত্রে এক্ষেত্রে শুধু অড নাম্বার গুলো পাবো। আশা করি বুঝতে পেরেছো। আরেকটা জিনিস, এখানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি গুলো মনে রাখতে হবে কিন্তু, একটা হচ্ছে এক মুখ খোলা আর একটা হচ্ছে দু মুখ খোলার জন্য, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনে চলে আসি, এ ক্লোজড অর্গান পাইপ প্রডিউস দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এত। তার আবার অর্গান পাইপে দেওয়া আছে অঙ্ক, দিস পাইপ ইজ কাট ইনটু 2 ইকুয়াল পার্ট, তাহলে দুটো ইকুয়াল পার্টে কাটা হয়েছে। দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি প্রডিউস অফ দোজ অর্গান, তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত হয়ে যাবে। তাহলে প্রথম কেসে আমাদের ক্লোজ অর্গান বলেছে, ক্লোজ অর্গান মানে এক মুখ খোলা আর এক মুখ কি হবে, বন্ধ। তাহলে এই ক্লোজ অর্গান হলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এন ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের ভি, মানে হচ্ছে এখানে সাউন্ড ওয়েভের ভেলোসিটি 4l, ঠিক আছে। আর এই ভ্যালুটাই দিয়ে দিয়েছে আমাদের কত, 484, ঠিক আছে। তাহলে এখান থেকে v/l এর ভ্যালুটা বের করে নিই, 484 ইন্টু 4, এটা বের করে রাখলাম। এবার আমাদের এটা বলছে সমান ইকুয়াল পার্টসে কেটে নেওয়া হয়েছে, তাহলে সমান ইকুয়াল পার্টসে যদি কেটে নেওয়া হয় তাহলে একটা হয়ে যাবে দু মুখ খোলা আর একটা হয়ে যাবে আমাদের এক মুখ বন্ধ। এই পার্টটা এই দুটো, তাহলে এটা উপরের অংশ হয়ে যাবে দু মুখ খোলা আর একটা এক মুখ খোলা এক মুখ বন্ধ। তাহলে এক্ষেত্রে আমরা যে ভ্যালুটা পাবো এখানে n1 আমরা ডাইরেক্ট করে দিয়েছি v/, এর লেন্থটা কত হয়ে যাবে, l/2, এরও লেন্থ l/2। তাহলে এটা যেহেতু দুমুখ খোলা 2 ইন্টু এল, এল মানে হচ্ছে l/2, আর এটার ক্ষেত্রে হয়ে যাবে n2 কত হয়ে যাবে আমাদের, এর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি v/4l, ঠিক আছে, 4l, এল মানে হচ্ছে l/2। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে v/l, তার মানে v/l মানে হচ্ছে 4 ইন্টু 484, আর n2 যে এটা পাবো সেটা হয়ে যাচ্ছে, এটা যদি কাটি 2, তাহলে এটা হয়ে যাবে 1/2 ইন্টু v/l, তার মানে 1/2 ইন্টু এটা হয়ে যাবে আমাদের 484 ইন্টু 2, তাহলে এটা সরি 4, তাহলে 2 কেটে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 ইন্টু 484, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ভ্যালুটা হয়ে দাঁড়াবে
তাহলে এখানে যে ভ্যালুটা হয়ে যাবে 1936, আর এখানে যে ভ্যালুটা হয়ে যাবে সেটা হয়ে যাবে আমাদের 968। তাহলে খুব সুন্দর একটা ম্যাথ, ভালোভাবে ক্যালকুলেশন করলে পারা যাবে। তাহলে অপশন দেখিনি, অপশন হয়ে যাবে আমাদের 4 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসছি 769। টু ওয়েভস হ্যাভিং ইন্টেন্সিটি রেশিও দেওয়া আছে, দা ম্যাক্সিমাম মিনিমাম। তাহলে ম্যাক্সিমাম মিনিমামের জন্য আই ম্যাক্স বাই হচ্ছে আই মিন, এটা হয়ে যাবে √I1 √I2 বাই √I1 মাইনাস √I2, তার এটা কি হোল স্কোয়ার। ডাইরেক্ট করে দেবো আমরা ক্যালকুলেশন, এটা হয়ে যাবে 16√9 √16 মাইনাস √9 তার হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে 4+3/4 মাইনাস 3 তার হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে 7² বাই 1², তার মানে এটা করলে 49/1। তাহলে এটা হয়ে যাবে 2 নম্বর অপশন। 70 নম্বর কোশ্চেনে আমরা আসি। এ স্টার ইমিটেড লাইট অফ ওয়েভলেন্থ, এটা ওয়েভলেন্থ লাইট ইমিট করছে, ইজ কামিং টুয়ার্ডস দ্য আর্থ, আর্থের দিকে আসছে, স্পিড ইকুয়াল টু, এটা স্পিড ওর, দ্য চেঞ্জ অফ ওয়েভলেন্থ অফ দ্য রেডিয়েশন রিসিভ বাই আর্থ। তাহলে আর্থ সেটা রিসিভ করবে, কত রেডিয়েশন চেঞ্জ হবে। তাহলে এটাকে বলা হয় ডোপলার এফেক্ট। ডোপলার এফেক্ট ইন লাইট, লাইটের ক্ষেত্রে যেমন সাউন্ডের ক্ষেত্রে ডোপলার এফেক্ট হয়, তাহলে লাইটের ক্ষেত্রে। তাহলে এর ফর্মুলাটা হচ্ছে ডেল্টা, এটার ফর্মুলাটা মনে রাখবে, ডেল্টা ল্যামডা, ল্যামডা ইন্টু এটা হয়ে যাবে ভি বাই হয়ে গেল সি। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে মাইনাস সাইন হয়, তাহলে মাইনাস সাইনটা, এটা আমরা মডিউলাস ভ্যালুটা নিয়ে নিচ্ছি। তাহলে এটা ল্যামডার ভ্যালু হচ্ছে কত, 5000, আর এটা ভি কত, ভেলোসিটি 1.5 ইন্টু 10⁶, আর সি মানে লাইটের ভেলোসিটি 3 ইন্টু 10⁸। তাহলে এটা ক্যালকুলেশন করলে, আমরা এটা যদি ক্যালকুলেশন করি, এটা হয়ে গেল 2, আর এটা কাটলে এটা নিচে হয়ে যাবে আমাদের 100। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলো, তাহলে 50/2, এটা হয়ে গেল আমাদের 25। সরি, এখানে যদি শূন্য কাটে, হ্যাঁ এখানে একটা দশমিক, এখানে আরেকটা শূন্য কাটবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 5/2, এটা হচ্ছে 2.5। তাহলে অ্যান্সার হয়ে যাবে এ নাম্বার। তো এখানে আরেকটা জিনিস আমাদের জানার বিষয় আছে, অনেক সময় কোশ্চিন করে রেড শিফট কোশ্চিন করে, আর হচ্ছে ব্লু শিফট কোশ্চিন করে। তাহলে কখন রেড শিফট হবে আর কখন ব্লু শিফট হবে? যদি এই কোনো একটা স্টার পৃথিবীর কাছাকাছি আসে, তাহলে ওটাকে বলা হয় ব্লু শিফট বলা হয়। ঠিক আছে, তাহলে পৃথিবীর কাছাকাছি আসছে, তাহলে ব্লু শিফট। আর রেড শিফট কাকে বলা হয়? যখন কোনো স্টার পৃথিবী থেকে দূরে যাবে, তখন সেটাকে বলা হয় রেড শিফট। এই দুটো কোশ্চেনে অনেকবার জিজ্ঞাসা করা হয়ে থাকে। হুইচ অফ দ্য ফলোইং, পরবর্তী 71 কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজ ডিটারমাইন দ্য ডেপথ অফ দ্য সি। তাহলে সমুদ্রের গভীরতা নির্ণয় করতে আমাদের যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আল্ট্রাসনিক ওয়েভ ব্যবহার করা হয়। আর ইনফ্রাসনিকটা কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? ন্যাচারাল ডিজাস্টারের জন্য এই ইনফ্রাসনিকটা ব্যবহার করা হয়। আর অডিওবল সাউন্ড যেটা আমরা শুনতে পাই, কত থেকে কতর মধ্যে, 20 হার্জ থেকে আমরা 20 কিলো হার্জ পর্যন্ত আওয়াজটা শুনতে পাই, এটা হচ্ছে অডিওবল। আর আমরা দেখতে পাই আলোর ক্ষেত্রে, মনে রাখবে 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম, এটাকে দৃশ্যমান আলো বলা হয়। এটা আমরা দেখতে পাই, অ্যাকচুয়ালি দেখতে, আমরা তো আলোকে দেখতে পাই না, আলো দেখার অনুভূতি করে আর কি, আর এটা হচ্ছে শোনার অনুভূতি করে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন হিসেবে, ফর স্টাডি অফ আল্ট্রাভায়োলেট লাইট, আল্ট্রাভায়োলেট লাইট পড়ার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কনকেভ গ্রেটিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। পরবর্তী কোশ্চেনে চলে আসি, ইফ এ লাইট ওয়েভ অফ ওয়েভলেন্থ এত দেওয়া আছে, অফ ফ্রিকোয়েন্সি এত দেওয়া আছে, এন্টার ইন এ গ্লাসের স্ল্যাবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে, দ্য থিকনেস, দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য, আমাদের দেওয়া আছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ইমার্জিং ওয়েভের ফ্রিকোয়েন্সি কত হবে। তাহলে এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, দেখে ক্যালকুলেশন করতে মন চাইবে কিন্তু নয়। একটা জিনিস মনে রাখবে, যে কোনো একটা মিডিয়াম থেকে অন্য একটা মিডিয়ামে আলো গেলে তার ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হবে না, কম্পাঙ্ক অপরিবর্তিত থাকবে। তাহলে কম্পাঙ্ক হবে 10⁻, বাকি ওয়েভলেন্থ চেঞ্জ হবে, এনার্জি চেঞ্জ হবে, কিন্তু ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হবে না। পরবর্তী কোশ্চেনে চলে আসি, দ্য ফোকাল লেন্থ অফ এ কনভেক্স লেন্স, একটা কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5 ইজ 2 সেন্টিমিটার, তাহলে 2 সেন্টিমিটার দেওয়া আছে। দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স ওয়েন ইট ইজ ইমার্জ লিকুইড, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এত দেওয়া আছে। তাহলে
সেক্ষেত্রে আমাদের ওয়েভ লেন্থ মানে ফোকাল লেন্থটা কত হবে। তাহলে এই টাইপের ক্যালকুলেশন করতে গেলে আমাদের যে ফর্মুলা ফেলতে হবে, লেন্স মেকিং ফর্মুলা 1/f ইজ ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান 1/r1 মাইনাস 1/r2। তাহলে এই এই আমাদের ফর্মুলা ফেলতে হবে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের যেটা ক্যালকুলেশন করব, তাহলে 1/fa ইজ ইকুয়াল টু, এটা কত দেওয়া আছে, মিউ ধরে নিও, মিউ জি 1/r1 মাইনাস 1/r2, আর কোনো একটা মিডিয়ামে তাহলে এখানে 1/fm দিয়ে দিলাম। তাহলে সেটা কত হয়ে যাবে, কারণ আমাদের লিকুইড থেকে সে মিডিয়াম মিউ জি গ্লাসের মধ্যে যাচ্ছে 1/r1 মাইনাস 1/r2। তাহলে এটা যদি আমরা করি 1/fa/1/fm, তাহলে এটা হয়ে যাবে আমাদের এটা 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 কেটে যাবে, এটা এটা, তাহলে এটা হয়ে যাবে মিউ জি মাইনাস ওয়ান বাই হচ্ছে এম মিউ জি মাইনাস ওয়ান। তাহলে এফ এম ইজ ইকুয়াল টু হয়ে যাবে এফ এ ইন্টু মিউ জি মাইনাস ওয়ান। আবার এটাকে আমরা যদি আমরা রিলেটিভ, এটা রিলেটিভ কি আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাহলে অ্যাবসলিউটলি করবো মিউ জি বাই হচ্ছে মিউ এ মাইনাস ওয়ান। তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে ভ্যালু যদি বসিয়ে দিই, এটা হয়ে যাচ্ছে আমাদের 2 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে মিউজি কত, এটা দেওয়া আছে 1.5 মাইনাস ওয়ান, আর এটা 1.5 বাই হচ্ছে এটা 1.25 মাইনাস ওয়ান। তাহলে 2 ইন্টু এটা 0.5, আর এটা ভ্যালুটা দাঁড়াচ্ছে, এটা 1.5 বাই এটা যদি রেশিও করি, তাহলে এটা বেরোবো 1.1 এটা বেরিয়ে যাবে, এটা 2 - 1। তাহলে 2 × 0.5/0.2 ক্যালকুলেশন করলে এটা যে ভ্যালুটা দাঁড়াবে, অ্যাপ্রক্সিমেশনলি এটা যদি দশমিক তুলে দিই, তাহলে মোটামুটি 5 সেন্টিমিটারের মতো দাঁড়াবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 4 নম্বর। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে চলে আসি। তাহলে এখানে কোএক্সিয়াল কনভার্জিং লেন্স বলা হচ্ছে। ইচ অফ দ্য ফোকাল লেন্থ দেওয়া আছে 8 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এপার্ট। ঠিক আছে, অ্যান্ড প্লেসড করা হয়েছে এত, তাহলে ফোকাল লেন্থ অফ দ্য কম্বিনেশনের ফোকাল লেন্থ কত হবে, এটা আমাদের বের করব। তাহলে এটার ক্যালকুলেশন করতে গেলে আমরা যে ফর্মুলাটা ফেলবো, যেহেতু আমাদের দুটো কনভার্জিং লেন্স আর তার মধ্যে গ্যাপ রাখা আছে, গ্যাপটা এ, তাহলে এই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ফ্রিকোয়েন্সি 1/f ইজ ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2 মাইনাস a/f1 ইন্টু f2। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিলে দুটো ফ্রিকোয়েন্সি, এটা আমাদের দেওয়া আছে কত, 8 সেন্টিমিটার করে 1/8 প্লাস 1/8, আর কত ডিস্টেন্স রাখা হয়েছে, 12/8 ইন্টু 8। তাহলে এটা করলে 2/8 মাইনাস এটা হয়ে যাবে 3, এটা হয়ে গেল আমাদের এটা যদি আমরা করি, তাহলে এটা 3×12 তাহলে এটা 3/16, ক্যালকুলেশন করলে 16, এটা হয়ে যাবে আমাদের 4 - 3, তাহলে এটা হয়ে যাবে 1/16। তাহলে এফ ইজ ইকুয়াল টু 16 সেন্টিমিটার। তাহলে সিস্টেম কম্বিনেশনের হয়ে গেল 16। আশা করি বুঝতে পেরেছো। এবার বলা হচ্ছে র্যামস ডেন আই পিস দ্য আইপিস রেশিও অফ দ্য ফোকাল লেন্থ, এর ক্ষেত্রে হয়ে যায় 1:1 হয়ে যায়। এবার বলেছে দ্য কন্ডিশন অফ দ্য অ্যাক্রোমেটিজম অফ দ্য কম্বিনেশন টু লেন্সের ডিসপারসিভ পাওয়ার ওমেগা 1 ওমেগা 2 দ্য ফোকাল লেন্থ অফ দ্য এটা। তাহলে এক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পাওয়া গেছে। এটা ক্যালকুলেশন করব না, ক্যালকুলেশন আমার প্র্যাকটিস সেটের কিছু 1 থেকে 4 পর্যন্ত প্র্যাকটিস সেট, সেখানে সলিউশন করে দেওয়া আছে। তাহলে এটা হয়ে যাবে আমাদের ওমেগা 1 f1 প্লাস ওমেগা 2 f2। এটা টু কোভারেন্ট মনোক্রোমেটিক লাইট বিম ইন্টেন্সিটি দেওয়া আছে, দ্য রেশিও অফ দ্য ম্যাক্সিমাম মিনিমাম। তাহলে এটা কত হবে, এখনই ক্যালকুলেশন করলাম, আই ম্যাক্স বাই হয়ে গেল আই মিন, তাহলে আন্ডার রুট হয়ে যাবে √i প্লাস √4i, তারপর √i মাইনাস √4i তার স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে আমাদের আই কেটে যাবে, তাহলে 1 + 2/1 - 2 তার স্কোয়ার, তাহলে 3/1 এর স্কোয়ার মানে 9/1, তার মানে 9:1। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে আসি। দ্য ফার্স্ট ডিফ্রাকশন মিনিমাম অ্যাট দ্য নর্মাল ইনসিডেন্ট দেওয়া আছে সিঙ্গেল স্লিট অবজার্ভ 30 ডিগ্রি, দ্য ওয়েভ লেন্থ এত, দ্য উইথ অফ দ্য স্লিট বলতে। তাহলে উইথ অফ দ্য স্লিটে আমরা এই ফর্মুলাটা পেরবো, এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। তাহলে এখান থেকে এ ইজ ইকুয়াল টু হয়ে যাবে n λ/sin থিটা।
তাহলে এন কত 1 বলেছে, ল্যামডা হচ্ছে কত 6000 অ্যাংস্ট্রম দেওয়া আছে, আর সাইন 30 ডিগ্রি মানে 1/2। তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করলে 12, এটা হয়ে যাবে আমাদের অ্যাংস্ট্রম। তাহলে 12 ইন্টু 10⁻⁻10 করলে 1 2 3 কেটে গেল, আরেকটা পয়েন্ট 1/2 ইন্টু 10⁻⁻6 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 2 নম্বর অপশন। ইন এ ব্রুস্টার পোলারাইজেশন দ্য অ্যাঙ্গেল বিটুইন রিফ্র্যাক্টিভ অ্যান্ড রিফ্লেক্টিভ, তাহলে এটা মাথায় রাখবে। পোলারাইজেশন এখানে যে কোণে, পোলারাইজেশন কোণে আপাতিত হলে এখানে রিফ্লেকশন ঘটবে, রিফ্র্যাকশন, এটা অবশ্যই 90 ডিগ্রি হয়। তাহলে এটা হয়ে যাবে 90 ডিগ্রি। আর একটা জিনিস, এখান থেকে ব্রুস্টার ফর্মুলা tan IP ইজ ইকুয়াল টু মিউ মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সমান হবে। রেড লাইট ইজ ইউজড অ্যাজ এ ডেঞ্জার সিগন্যাল, ডেঞ্জার সিগন্যাল করা হয় কেন? কারণ এখানে কি হবে, তাহলে রেড লাইট স্ক্যাটারিং কম হয়, স্ক্যাটারিং কম হলে বহুদূর পর্যন্ত লাইটটা আমরা দেখতে পাই। ঠিক আছে। 82 নম্বর কোশ্চেন, দ্য ডায়ামিটার অফ দ্য অবজেক্ট অফ টেলিস্কোপ, টেলিস্কোপের ডায়ামিটার দেওয়া আছে, দ্য ওয়েভলেন্থ দেওয়া আছে, দ্য রিজলভিং লিমিট। তাহলে রিজলভিং লিমিট টেলিস্কোপের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা হয় 1.22 λ/d রিজলভিং। তাহলে 1.2টাকে আমরা ধরবো না, এটা যদি ধরি তাহলে এখানে ক্যালকুলেশন সঙ্গে হবে না। তাহলে এটা রিজলভিং লিমিট আমরা করব λ/d করে ক্যালকুলেশন করব। ল্যামডা হয়ে যাচ্ছে আমাদের 6000 আর ডি হচ্ছে 0.1। তাহলে এটা 10⁻10⁻, এটাকে যদি আমরা 10 অ্যাংস্ট্রং এ আছে, তাহলে দশমিক তুলে গেলে তাহলে 1 2 3 4 হয়ে গেল। তাহলে এটা যাবে 6 ইন্টু 10⁻⁻6। তাহলে এটা হয়ে যাবে 4 নাম্বার অপশন। If a plane wavefront of divided into half period zone, the area nth zone, the respective point the normal of the wavefront light of the wavelength, তাহলে এক্ষেত্রে আমাদের জোন প্লেটের ক্ষেত্রে হয়, এটার ক্ষেত্রে এরিয়া অফ এন প্লেটের ক্ষেত্রে যেটা হবে পাই ডি ল্যামডা। তাহলে এখানে নাম্বার অফ আমাদের জোনের উপর নির্ভর করছে না, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে এটা। আর একটা জিনিস হয়ে যাবে nth এর ক্ষেত্রে রেডিয়াসটা, ফর্মুলাটা মনে রাখবে অনেক সময় রেডিয়াসে আর এন ইকুয়ালস টু √n ল্যামডা, এটা মনে রাখবে। 84 চলে আসি, অ্যাঙ্গুলার সেপারেশন বিটুইন টু লাইনস, তো অ্যাঙ্গুলার সেপারেশন দেওয়া আছে। ঠিক আছে, অ্যাঙ্গুলার বিটুইন টু লাইনস ইন দ্য ফার্স্ট spectrum of the transmission grating এত লাইনস পার সেন্টিমিটার দ্য ইলুমিনেটেড নর্মাল। তার মানে আমাদের অ্যাঙ্গুলার সেপারেশন বের করতে হবে। তাহলে গ্রেটিং এর ক্ষেত্রে অ্যাঙ্গুলার সেপারেশন হচ্ছে ডেল্টা থিটা ইকুয়ালস টু এম ডেল্টা ল্যামডা বাই হচ্ছে ডি। ডিটা হচ্ছে কি পার গ্রেটিং এর কথা বলা হয়েছে। তাহলে এখানে অর্ডারটা কত হয়েছে 1, আর এটার পার্থক্যটা কত হয়েছে, এটা থেকে এটা ডিফারেন্স কত হয়ে যাবে, ডিফারেন্স হয়ে যাবে আমাদের 30 অ্যাংস্ট্রম। তাহলে 10⁻⁻10। আর এটা হচ্ছে ডি, তাহলে এটা পার লাইনসে, তাহলে 1 সেন্টিমিটারে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করা হয় ডি এর ভ্যালুটা, তাহলে ডি এর ভ্যালুটা হচ্ছে 1/6000, এটা পার সেন্টিমিটারে। তাহলে এটাকে আমরা কি করব 10⁻2 দিয়ে করলে তাহলে পার মিটারে ক্যালকুলেশনটা চলে আসবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের ভ্যালুটা, যেটা হয়ে দাঁড়াবে ডি এর ভ্যালুটা 1/6 ইন্টু 10⁻⁻5। তাহলে এটা হয়ে যাবে 1/6 ইন্টু 10⁻⁻5। তাহলে ক্যালকুলেশন করলে যে ভ্যালুটা হয়ে দাঁড়াবে এটা আমাদের 3 ইন্টু 6, এটা হয়ে যাবে 10⁻⁻5, আর এটা হয়ে যাবে 18 ইন্টু 10⁻⁻4। এবার এখানে আমরা দেখি অপশন আছে, অপশন নেই, তাহলে একটা দশমিক আগিয়ে নিই, তাহলে এটা হয়ে যাবে 10⁻⁻3। তাহলে এটা হয়ে যাবে আমাদের 2 নম্বর অপশন। চলে আসি দ্য থার্ড ফোকাল লেন্থ অফ এ জোন প্লেট, জোন প্লেটের ক্ষেত্রে থার্ড ফোকাল লেন্থ অফ এ লাইট ওয়েভলেন্থ ল্যামডা দ্য রেডিয়াস ইন আর এন, তাহলে কত হবে সেটা। তাহলে আর এন দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা জানি, তাহলে আমাদের ফোকাল লেন্থ অফ এ জোন প্লেট এফ ইজ ইকুয়াল টু হয়ে যাবে আর এন স্কোয়ার বাই 2p-1 হয়ে যাবে এন ল্যামডা। এখানে পি এর ভ্যালুটা কত হয়েছে, থার্ড ফোকাল লেন্থ, আর পি ইজ ইকুয়াল টু 3, তাহলে এফ ইজ ইকুয়াল টু হয়ে যাবে আর এন স্কোয়ার, 3 বসালে এটা হয়ে যাবে 6 - 1 5 এন ল্যামডা।
তাহলে এটা হয়ে যাবে 3 নাম্বার অপশন। লেজার ইজ এ ডিভাইস প্রডিউস বাই, এটা হয়ে যাবে আমাদের কি, এ বিম অফ কোহেরেন্ট সোর্স। কোহেরেন্ট সোর্স মানে একটাই লাইটের আলো থাকবে, মানে এক বর্ণই আলো থাকবে। আর লেজারের ফুল ফর্মটাও মনে রাখতে হবে, লাইট অ্যাম্প্লিফিকেশন অফ স্টিমুলেটেড ইমিশন অফ দ্য রেডিয়েশন। এটা কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করে থাকে, স্টিমুলেট রেডিয়েশন করা হয়। চলে আসি 87, টু সেল ইচ ইএমএফ ই অ্যান ইন্টারনাল smaller are connected in parallel with the resistance R, the maximum energy consumed। তাহলে ম্যাক্সিমাম এনার্জি কনজিউম করলে কত হবে? তাহলে এখানে আমাদের একটা এখানে ব্যাটারি দেওয়া আছে আর এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, তাদেরকে এইভাবে করে কানেক্ট করা হলো, ঠিক আছে, আর তার সঙ্গে এইভাবে করে একটা রেজিস্ট্যান্স। তাহলে এটাকে যদি আমরা ইকুয়েল করি, তাহলে এই দুটো ব্যাটারি যেহেতু সমান পোটেনশিয়ালের আর প্যারালালে আছে, তাহলে আমাদের পোটেনশিয়ালটা সেমই হবে, ই হবে। আর এই দুটো আর আর প্যারালালি কানেক্টেড আছে, তাহলে সেম, তাহলে R/2, তাহলে রেজিস্ট্যান্স হয়ে যাবে R/2, আর তার সঙ্গে এই আর। তাহলে এটা আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের মতনই আসে। তাহলে সেই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে ম্যাক্সিমাম পাওয়ার পাবো R=R/2, এটার জন্য আমরা পাবো। তার জন্য ম্যাক্সিমাম পাওয়ারটা হয়ে যাবে আই, এটা হয়ে যাবে আমাদের যে ম্যাক্সিমাম। তাহলে এখান থেকে আমরা কারেন্টটাও বের করতে পারি, কারেন্টটা বের করে নিলে কারেন্ট হয়ে যাবে E/R+r এখানে। আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের ফর্মুলা হচ্ছে, এটা হচ্ছে হয়ে যাবে আমাদের 4E²/4R, এটা কিন্তু আমাদের হয়ে যাবে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে। তাহলে এটা হয়ে যাবে 4 নাম্বার। এ কয়েল develops এত ক্যালোরি পার সেকেন্ড, এত ভোল্টেজ সাপ্লাই অ্যাক্রস ইন দ্য রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল। কয়েলের রেজিস্ট্যান্স আমাদের এটা দেওয়া আছে, তাহলে আমরা P আমরা ফেলবো I², যেহেতু ভোল্টেজ দেওয়া আছে তাহলে আমরা করবো V²/R। এখানে পাওয়ার আমাদের জুলে ক্যালকুলেট করতে হবে, তাহলে আর বের করতে হবে, R=V²/P। তাহলে ভি কত, 20 × 20, এখানে কত দেওয়া আছে পার জুল, এখানে হয়ে যাবে 800 × 4.2 জুল পার সেকেন্ড, মানে ওয়াট। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, যে ভ্যালুটা হয়ে দাঁড়াবে আমাদের, এখানে এমনিতে 0 0 0 0 কেটে যাচ্ছে এটা, তাহলে এখানে 2, তাহলে এটা যে আমাদের ভ্যালুটা হয়ে দাঁড়াবে, মোস্ট প্রবাবলি এটা 0.12 ওহম কাছাকাছি বেরোবে এটা। তাহলে এটা হয়ে 3 নাম্বার অপশন। পরবর্তী কোশ্চেনে চলে আসি 89, দ্য রেজিস্ট্যান্স বিটুইন পি অ্যান্ড কিউ সার্কিটের রেজিস্ট্যান্স। তাহলে এই রকমের দেওয়া থাকলে এটা কিন্তু তিনটেই প্যারালালে কানেক্টেড আছে, আর একই রেজিস্ট্যান্স যদি প্যারালালে কানেক্টেড থাকে, তাহলে এটা ফর্মুলা হয়ে যাবে R/N। তো রেজিস্ট্যান্স, এটা শর্টকাট ফর্মুলা মনে রাখবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের R/PQ হয়ে যাবে R/3, তার মানে এখানে R কত, 3/3, তার মানে 1 ওহম, তাহলে এটা হয়ে যাবে 1। চলে আসি, এ স্টোরেজ ব্যাটারি অফ ইএমএফ 8.0 ভোল্ট, internal resistance 0.5 ohm is being charged by 120 volt DC supply using the series resistors 15.5 ohm. The terminal voltage of the battery during the charging. তো চার্জিং এর সময় টার্মিনাল ভোল্টেজ কি হবে? তাহলে একটা ব্যাটারি, এখানে আমাদের একটা ব্যাটারি দেওয়া আছে, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে। তো এই ব্যাটারিটাকে আমরা চার্জ করছি এক্সটার্নাল সোর্স দিয়ে, তাহলে এটাকে চার্জ করা হচ্ছে, এখানে কানেক্ট করলাম কত, 120 ভোল্ট দিয়ে চার্জ করা হচ্ছে। তাহলে এর ইএমএফ স্মলার। আর একটা জিনিস করা হয়েছে কি, যে এদের সঙ্গে সিরিজে একটা রেজিস্ট্যান্স লাগানো হয়েছে, সেটা হচ্ছে 15.5 ওহম। তাহলে এখানে এই কার্যকরী ভোল্টেজটা কত হবে? তাহলে কার্যকরী এফেক্টিভ ভোল্টেজটা বের করে নিই, সেটা কত, 120 ভোল্ট মাইনাস ই। তাহলে এখানে 120 মাইনাস ই মানে হচ্ছে 8, তাহলে এটা হয়ে যাবে 112 ভোল্ট। তাহলে এখানে কারেন্ট কত পাবো? তাহলে আমরা কারেন্টটা বের করে নিই, কারেন্ট I=, ইফেক্টিভ বাই হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড আছে, আর এটার মান দেওয়া আছে 0.5, তাহলে 0.5, এটা হচ্ছে 15.5, আর এটা ইফেক্টিভ হচ্ছে 112 বাই হচ্ছে, এটা যোগ করলে 16 বেরিয়ে যাবে আর কি। তো এটাকে যদি আমরা কাটি, তাহলে এটা পাবো আমরা 7 অ্যাম্পিয়ার। ওকে,
কারেন্ট পেয়ে গেলাম, এখন এর টার্মিনাল ভোল্টেজ কত হবে? তাহলে এর টার্মিনাল ভোল্টেজ ই টার্মিনাল সমান সমান হচ্ছে ই প্লাস এখানে আই ইন্টু আর। তাহলে এখানে ই হচ্ছে 8 ভোল্ট, আর এখানে আই হচ্ছে কত পেলাম? 7 × 0.5। তাহলে 8 + 3.5, তাহলে এটা হয়ে যাবে 11.5 ভোল্ট। তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা। ঠিক আছে, এবার চলে আসি, এ ক্যাপাসিটর C1 ইজ চার্জ টু এ পোটেনশিয়াল V0। তাহলে V0 পোটেনশিয়াল, দেন কানেক্ট টু ক্যাপাসিটর 2। তাহলে ক্যাপাসিটর 2 কানেক্ট করা হলো। ইফ বিফোর কানেক্টিং ইলেকট্রিক এনার্জি U0, আফটার কানেক্টিং ইউ, তাহলে ইউ কত হবে? তাহলে আমাদের এখানে যেটা দেওয়া আছে, তাহলে প্রথম কেসে একটা ক্যাপাসিটর যা C1, এটাকে একটা ব্যাটারি দিয়ে চার্জ করা হলো। ঠিক আছে, তাহলে এখানে যদি চার্জ করা হয় তাহলে এই এর যে ভোল্টেজ দেওয়া আছে V0, তাহলে এনার্জি স্টোর হবে কত? হাফ সি V0²। আরেকটা জিনিস কি, আর এখানে চার্জ কত হবে? Q0 = C1 V0, এটাকে C1। এবার কি করা হয়েছে, এখানে একটা না আরেকটা ক্যাপাসিটর, ওটাকে C1, এটা হয়ে গেল C2 ক্যাপাসিটরকে আনচার্জ। এবার এদের মধ্যে একটা জেনারেল ভোল্টেজ তৈরি হবে। তো আমরা এখানে সাধারণ ভোল্টেজটা ধরে নিলাম ভি, সাধারণ ভোল্টেজ হলো ভি। তাহলে এর এর চার্জ কত হবে? টোটাল চার্জ তো Q0 ছিল, তাহলে এর চার্জ হয়ে যাবে C1 V, আর এটা হয়ে যাবে C2 V। তাহলে V = কত? Q0/C1 + C2। তাহলে এখান থেকে এটা আবার Q0 মানে হচ্ছে C1 V0/C1 + C2, এটা কমন ভোল্টেজ। এরপরে এবার এনার্জি স্টোর কত হবে? এটার জন্য এনার্জি স্টোর U = হাফ C1 V², হাফ C2 V²। তাহলে এখানে যে আমরা পাবো, কমন নিলে হাফ C1 + C2, এখানে V²। এবার এখানে যদি আমরা ভ্যালুটাকে বসিয়ে দিই, তাহলে হাফ C1 + C2, ভি এর ভ্যালুটা বসিয়ে দিলে আমরা পাবো C1² V0²/C1 + C2 তার হোল স্কোয়ার। তাহলে এটা এটা কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস করে নিই, হাফ C1 V0² / C1 + C2, এটাকে রাখি, ইনটু একটা কি হবে? C1। তাহলে এটার ভ্যালু মানে কত? U0। তাহলে CU0/C1 + C2। তাহলে ইউ এর যেটা ভ্যালু পাচ্ছি আমরা 4 নম্বর অপশন। আশা করি বুঝতে পেরেছ। এরপরে চলে আসি 92 নম্বর কোশ্চিন। 92 নম্বর কোশ্চিনে বলেছে, ফর টু রেজিস্ট্যান্স ওয়্যার জয়েন্ট ইন প্যারালাল, রেজাল্টেন্ট এত হচ্ছে, হোয়েন ওয়ান অফ রেজিস্ট্যান্স ইজ ব্রেক, তাতে ব্রেক করার ইফেক্টিভ রেজিস্ট্যান্স বিকাম 2 ওহম, দেন দ্য রেজিস্ট্যান্স ব্রোকেন হয়। তাহলে ব্রোকেন করা হলো। তাহলে যারা প্যারালালে যদি থাকে, তাহলে RP 1/RP = 1/R1 + 1/R2। এর যে ভ্যালুটা দেওয়া আছে সেটা 6/5। তাহলে এখানে 6/5 বসিয়ে দিলে আমরা পাই যাবো 5/6। এবার কি করা হয়েছে, একটা রেজিস্ট্যান্সকে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে এখানে, তাহলে এটাকে ব্রেক করে দেওয়া হলো। ধরে নিলাম আমরা R2কে ব্রেক করে দেওয়া হলো। তাহলে R2কে যদি আমরা ব্রেক করে দিই, তাহলে R1 এর ভ্যালুটা কত পাবো? R1 এর ভ্যালুটা 2 পাবো। ঠিক আছে, R2কে আমরা ব্রেক করে দিলাম, মানে কি তুলে দিলাম। তাহলে এই ফর্মুলা অনুসারে R1 এর মান হচ্ছে 2 + 1/R2 = 5/6। তাহলে 1/R2 হয়ে যাবে 5/6 - 1/2। তাহলে ক্যালকুলেশন 6, 5 - 3। তাহলে এটা পাবো 2/6 মানে 1/3। তাহলে R2 = 3। তাহলে R2কে যে ব্রেক করেছি তার ভ্যালুটা হয়ে গেল 3। তাহলে এটা হয়ে যাবে আমাদের 3 ওহম। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে চলে আসি আমরা। তাহলে পরবর্তী কোশ্চেন 93, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ভোল্ট মিটার রেজিস্ট্যান্স দিয়ে দেওয়া আছে, ওহম রেঞ্জ ভি ভোল্ট দেওয়া আছে, ফর ইনক্রিজিং VN, তাহলে এর কিছু করতে হবে না। এটার ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা হচ্ছে এক্সট্রা, এটা হচ্ছে আমাদের ভোল্ট, এখানে যদি রেজিস্ট্যান্স আর, তাহলে এই রেজিস্ট্যান্সের ভ্যালু হয়ে যাবে, এটা ফর্মুলা হচ্ছে G × N - 1 হয়ে যাবে। ঠিক আছে, এনটা হচ্ছে VY, আমাদের ভিজি, ভিটা হচ্ছে কি, এখানে ভি বলতে VN বলা হচ্ছে, আর ভিজিটা হচ্ছে আমাদের এই ভোল্ট মিটারের ভোল্টেজ। তাহলে এটা হয়ে যাবে আমাদের 1। An electron is injected into a region uniform magnetic flux density
কম্পোনেন্টস ভেলোসিটি, প্যারালাল অ্যান্ড নর্মাল। ভেলোসিটি হচ্ছে প্যারালাল এবং নর্মালের কাজ করছে। দ্য পাথ অফ দ্য ইলেকট্রন শেল বি, তাহলে ইলেকট্রনের পাথ কি হবে? তাহলে আমরা একটা জানি ফর্মুলা, ম্যাগনেটিক ফোর্স এম ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি সাইন থিটা। তাহলে ম্যাগনেটিক ফোর্স কিউ ভি বি, এটা যদি আমরা বলি সাইন থিটা, এখানে থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি হয় অথবা 180 ডিগ্রি হয়, তাহলে ফোর্সের মানটা কত হয়ে যাবে? ফোর্সের মানটা 0, তার মানে ওর গতিপথের কোনো চেঞ্জ হবে না। আর যদি থিটার মানটা 90 ডিগ্রি হয়ে যায়, তা অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড এদিকে কাজ করছে আর তার সঙ্গে লম্ব হবে, তাহলে কি করবে? এই বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। এটাকে সাইক্লোট্রন বলা হয়। আবার এখানে আমাদের যেটা বলা হয়েছে যে একদম ম্যাগনেটিক ফ্লাক্স যেদিকে কাজ করছে, ম্যাগনেটিক ফ্লাক্স এদিকে, তার সঙ্গে এইভাবে করে রোটেট করছে। তার মানে তাহলে একটা কম্পোনেন্ট ভেলোসিটি বলেছে, ধরে নিই আমরা ভিএক্স, তাহলে এই ভিএক্স, এটা যদি ভি হয় তাহলে এদিকে ভিএক্স, এটাকে ভি ওয়াই। ভিএক্স বলেছে প্যারালাল আর ভি ওয়াইটা হচ্ছে পারমানেন্ট। প্যারালাল যদি থাকে তাহলে এদিকে কোনো ফোর্স কাজ করবে না, আর কিন্তু ভি ওয়াই তাহলে একটা ফোর্স কাজ করবে, ওকে বৃত্তাকার। তার মানে কি বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে কি হবে? উপরের দিকে যাবে। তাহলে এটা হবে হ্যালিক্স। এই যে বলা হয় এটাকে হ্যালিক্স। আশা করি বুঝতে পেরেছো। দ্য ম্যাক্সওয়েল ইলেকট্রিক ফিল্ড যে ইকুয়েশনটা দেওয়া আছে, এখানে ক্রস প্রোডাক্ট হবে যে, তারা রিপ্রেজেন্ট করে কাকে? এটা অ্যাম্পিয়ার্স ফর্মুলাকে। এবার ম্যাক্সওয়েল অ্যাম্পিয়ারের যে সংশোধন রূপটা ছিল সেটা হচ্ছে কার্ল অফ বি ভেক্টর মিউ জিরো জে ভেক্টর প্লাস ইপসাইলন জিরো ডেল ই ডেল টি। ঠিক আছে, এটা এই যে টার্মটা পাচ্ছি এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলা হয়। এবার when a closed coil is rotated in magnetic field, ম্যাগনেটিক ফিল্ডে রোটেট করছে, the direction of the current induced coil change time, তাহলে কত রেগুলেশনে? এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, এখানে সাউথ পোল, এখানে একটা, তাহলে এটা 1/2 করে এটা পূর্ণ পাক ঘুরলে কি হবে? একটা চক্র কমপ্লিট করবে। তাহলে অর্ধেকটা ঘুরলে সেটাকে একবার প্লাস হবে, একটা মাইনাস, তাহলে 1/2 রেগুলেশনে ও ডাইরেকশন চেঞ্জ হতে থাকবে। দ্য অ্যাভারেজ পাওয়ার ডিস্ট্রিবিউশন অফ দ্য পিওর ইন্ডাকটিভ সেল, তাহলে পিওর ইন্ডাকটিভ সেল অ্যাভারেজ পাওয়ার ডিস্ট্রিবিউশন কত হবে? সেটা হচ্ছে 0। কেননা আমরা যদি পিওর ইন্ডাকটিভ সার্কিট দেখি, এখানে এসির সঙ্গে কানেক্ট হবে, তাহলে এখানে আমরা যদি ভোল্টেজটা দেখি ভি ইকুয়ালস টু ভি জিরো সাইন ওমেগা টি, আর এখানে আমরা এল, তাহলে এখানে একটা কারেন্ট পাবো, ইনডিউস কারেন্ট আই ইকুয়ালস টু আই জিরো সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। তাহলে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য পাই বাই টু। এখানে আরেকটা জিনিস বলে, কারেন্ট পিছিয়ে থাকে কত? পাই বাই টু গুণে ভোল্টেজ এগিয়ে থাকে। আর তাহলে এখানে পাওয়ার কত হবে? ডিস্ট্রিবিউশন পাওয়ার হাফ ভি জিরো আই জিরো কস ফ্যাক্টর ফাই। এখানে ফাই এর ভ্যালু হচ্ছে পাই বাই টু, পাই বাই টু বসিয়ে দিলে 0। তাহলে এটা পিওর ইন্ডাকটিভ, আবার পিওর ক্যাপাসিটিভের ক্ষেত্রেও কিন্তু এর ভ্যালুটা 0 বেরোবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে আসি। টু কয়েল হ্যাভিং কোএফিসিয়েন্ট মিউচুয়াল ইন্ডাকটেন্স মানে এম দেওয়া আছে। দ্য অ্যাভারেজ ইএমএফ ইন্ডিউসড বাই দ্য সেকেন্ডারি কয়েলস বাই দ্য চেঞ্জ দেওয়া আছে। তাহলে সেকেন্ডারি এখানে একটা কয়েল দেওয়া আছে আর এখানে একটা কয়েল, তাহলে এর জন্য এ প্রভাবিত হবে, তাহলে মিউচুয়াল ইন্ডাক্স। তাহলে তার জন্য ফর্মুলা ই ইকুয়ালস টু মডিউলাস নিয়ে নিচ্ছি এম ডিআই ডিটি। তাহলে এখান থেকে আমরা এম এর ভ্যালুটা কত পাবো? 0.09। কারেন্টের চেঞ্জটা কত হচ্ছে? 0 থেকে 20, আর এটা হচ্ছে 0.06। তাহলে এটা আরেকটা 0.6 হচ্ছে, তাহলে পয়েন্ট তুলে দিলে এখানে কত হবে? 1000। তাহলে এখানে তুলে দিলে কত হবে? এটা 100। তাহলে এটা শূন্য, এটা শূন্য কাটলো, এটা এটা 10, 3 দুগুণে 6, 3, এখানে 3 3 9। তাহলে এটা যে ভ্যালুটা বেরোবে, তাহলে 3, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে এটা হয়ে গেল 300 ভোল্ট। তাহলে এটা চলে আসি নেক্সট কোশ্চিন। টু কয়েল উইথ ইন্ডাকটেন্স দেওয়া আছে এত, ইচ অফ দ্য কাপল সাজ দ্যাট দ্য ওয়ে ইয়েল্ডিং সেকেন্ডারি কয়েল লিকেজ, তাহলে সেকেন্ডারি কয়েলে এতটা লিকেজ হচ্ছে, তাহলে কাপলিং কনস্ট্যান্ট। তাহলে কাপলিং কনস্ট্যান্ট এর ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা হবে মিউচুয়াল ইন্ডাকটেন্সে, তাহলে আমরা যে মিউচুয়াল ইন্ডাকটেন্সের ফর্মুলাটা বলে থাকি সেটা হচ্ছে এম ইকুয়ালস টু কে রুট ওভার কে ওয়ান ইন্টু কে টু। মানে এখানে একটা কয়েল আছে, তার নিচে আবার কাপলিং করে আরেকটা কয়েল যুক্ত করে, তাহলে এর সেলফ ইন্ডাকটেন্স এল ওয়ান, এর সেলফ ইন্ডাকটেন্স এল টু, তাহলে এদের মধ্যে একটা ফ্লাক্স লিঙ্ক হবে, সেটাকে মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাহলে এই কেটাকে বলা হয় কাপলিং কনস্ট্যান্ট এম বাই রুট ওভার এম ওয়ান এম টু। তাহলে এই ফর্মুলা আমরা ইউজ করব।
তাহলে এখানে আমরা এম এর ভ্যালুটা জানি না, তাহলে এটা প্রাইমারি কয়েল, এটাকে সেকেন্ডারি কয়েল ধরে নিলাম। তাহলে সেকেন্ডারি কয়েলের লিকেজ হচ্ছে, তাহলে এফেক্টিভ হয়ে যাবে আমাদের এল এফেক্টিভ এল মাইনাস এম, আমাদের এল টু। তাহলে এর সেলফ ইন্ডাক্টেন্স, তাহলে এখান থেকে আমরা এম এর ভ্যালু পাবো এল টু মাইনাস এল এফেক্টিভ। তাহলে এল টু কত, এল টু মানে হচ্ছে, আর দুটো সেম দেওয়া আছে, আর লিকেজটা হচ্ছে 0.2। তাহলে এটা ক্যালকুলেশন করে 3.8 এম এর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে কাপলিং কনস্ট্যান্ট কে ইজ ইকুয়াল টু এম 3.8 রুট ওভার 4 × 4, তাহলে এটা যদি ক্যালকুলেশন করলে 0.95 এর কাছাকাছি ভ্যালুটা পাবো। তাহলে মোস্ট অ্যাপ্রক্সিমেট এটাকে আমরা নিতে পারি। পরবর্তী কোশ্চেনে চলে আসি। দ্য পিক ভ্যালু অফ এসি ভোল্টেজ অ্যাক্রস দ্য সেকেন্ডারি অফ দ্য ট্রান্সফরমার ইন হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য বলেছে, উইথ দ্য নো ফিল্টার, কোনো ফিল্টার কাজ করছে না, দ্য সার্কিট এত, দ্য ম্যাক্সিমাম ডিসি ভোল্টেজ, তাহলে ম্যাক্সিমাম ডিসি ভোল্টেজ কত হবে? তাহলে এর জন্য আমরা ম্যাক্সিমাম ডিসি হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য, হাফ ওয়েভ রেকটিফায়ার হচ্ছে এখানে একটা ট্রান্সফরমার থাকবে, এখানে ডায়োড থাকবে, ঠিক আছে, আর এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে। তাহলে এই যে ভোল্টেজটা পাবো এটাকে বলা হয়, এখান থেকে এসি সোর্সের সঙ্গে কানেক্টেড থাকবে, এটা ট্রান্সফরমার, এই ডায়োড। তাহলে এখানে যে ভোল্টেজটা পাবো এটাকে বলা হয় ডিসি। তাহলে এটা হয়ে যাবে আমাদের পিক ভ্যালু V0 পাই, ঠিক আছে, সরি V0 বাই হচ্ছে আমাদের পাই। তাহলে এখানে V0 ভ্যালু হয়ে যাচ্ছে কত, 9√2/পাই। এটা যদি ভ্যালু দিই তাহলে অ্যাপ্রক্সিমেটলি 4 ভোল্টের কাছাকাছি। তাহলে এটা হয়ে যাবে 1 নাম্বার। চলে আসি পরবর্তী কোশ্চিনে। এ ট্রায়োড ইউজ অ্যাজ এ অ্যাম্পলিফায়ার, ট্রায়োড কি অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে, হ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার, দ্য ফ্যাক্টর, তাহলে অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর দেওয়া আছে, এসি প্লেট রেজিস্ট্যান্স দেওয়া আছে, দ্য লোড রেজিস্ট্যান্স দেওয়া আছে, দ্য ভোল্টেজ গেইন অফ দ্য অ্যাম্পলিফায়ার উইল বি, অ্যাম্পলিফায়ার ভোল্টেজ গেইন কত হবে? তাহলে এই কোশ্চিনের জন্য আমরা ক্যালকুলেশন করব, যেখানে আমাদের ভোল্টেজ গেইনের ফর্মুলা আছে VA ইজ ইকুয়াল টু মিউ আর এল বাই হচ্ছে আর পি বাই আর এল, ঠিক আছে। তাহলে এখানে আমাদের একটা এর যে সার্কিট ডায়াগ্রাম এরকম প্লেটের মতো থাকবে, এখানে একটা ফিলামেন্ট থাকবে, আর এটা হচ্ছে গ্রিড। তাহলে এর ভোল্টেজ ডিফারেন্সটাকে বলা হয় প্লেট ভোল্টেজ, আর লোডের সঙ্গে এটা হচ্ছে রোড রেজিস্ট্যান্স। তাহলে এখানে যদি আমরা ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে মিউ অ্যাপ্লিকেশন ফ্যাক্টর বলা হয় মিউকে, সেটা হচ্ছে 20, লোড রেজিস্ট্যান্স কত বলা হয়েছে 15, বা এখানে হচ্ছে 10 প্লাস 15, তাহলে এটা হয়ে যাবে 20 ইন্টু 15 বাই হচ্ছে 25। তাহলে এটা হয়ে গেল 3, এটা হয়ে গেল 5, এটা হয়ে গেল 4, তাহলে 12, তাহলে এটা হয়ে যাবে আমাদের 12। তাহলে 102 কোশ্চেনে দেখি। ইফ RMS ভ্যালু অফ এ potential difference between end of the resistance ক্যাপাসিটর অ্যান্ড ইন্ডাক্টর দেওয়া আছে, দ্য ভ্যালু অফ E0, E0 এর ভ্যালু কত, মানে এখানে RMS ভ্যালুটা। তাহলে এর এই ভোল্টেজ যেটা দেওয়া আছে আর এটার ক্যাপাসিটর 8 আর এর ভোল্টেজ হচ্ছে 16। তাহলে এখান থেকে আমরা E0 ভ্যালুটা বের করব, সেটা হয়ে যাবে VR² প্লাস ভিসি মাইনাস, সরি VL মাইনাস ভিসি তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কত পাবো, 6² প্লাস 16 মাইনাস 8 তার স্কোয়ার, তার মানে হচ্ছে 6² প্লাস 8², তাহলে এটা হচ্ছে 36 প্লাস 64, তাহলে এটা হয়ে যাবে 110। তো এটা পেয়ে যাবো আমরা 10 ভোল্ট। পরবর্তী কোশ্চেনে চলে আসি। ইন LCR সার্কিট দ্য ভ্যালু অফ LCR দেওয়া আছে এত এত করে, দ্য কোয়ালিটি ফ্যাক্টর, তাহলে কোয়ালিটি ফ্যাক্টর কিউ ইজ ইকুয়াল টু ভ্যালু হচ্ছে 1/R রুট ওভার L/C। তাহলে 1/1 ওহম, এল এর মান হচ্ছে 1, আর সি এর মান হচ্ছে কত, 7.04 মাইক্রোফ্যারাড, মানে 10⁻⁻6। তাহলে এটা যে ভ্যালু করলে 377 বেরোবে, 1 হবে অ্যান্সার। ইফ দ্য আর্থ ফিল্ড ইন্ডাকশন প্লেস এত, তাহলে কোনো একটা জায়গায় প্লেসে এত গাউস, অ্যাঙ্গেল অফ ডিপ দেওয়া আছে এত, তাহলে হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল কম্পোনেন্টস, তাহলে হরাইজন্টাল আর ভার্টিক্যাল, এখানে আইটা দেওয়া আছে 0.36, ভার্টিক্যাল কম্পোনেন্ট ভি ইকুয়ালস টু আই সাইন থিটা, আর হরাইজন্টাল এইচ ইকুয়ালস টু আই কস থিটা। তাহলে এখানে আমরা ভি এর ভ্যালুটা পাবো 0.3, তাহলে সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3, 0.36 √3/2, তার মানে এটা হয়ে যাবে 0.18 √3, আর হরাইজন্টাল কম্পোনেন্ট 0.36 ইন্টু cos 60 ডিগ্রি মানে 1/2, তার মানে হচ্ছে 0.18, তাহলে এটা হয়ে যাবে আমাদের 1 নাম্বার।
পরবর্তী কোশ্চেনে চলে আসি। দ্য সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি অফ দ্য ইলেকট্রন ম্যাগনেটিক ফিল্ডের দিয়ে দেওয়া আছে ওমেগা জিরো, দ্য করেসপন্ডিং ফিল্ড প্রোটনের জন্য কত হবে। তাহলে আমরা জানি ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে আমাদের কিউ বাই 2 পাই এম, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির ফর্মুলা। তাহলে এখানে আমরা যদি 2 পাই দিয়ে গুণ করি তাহলে কিউ বি বাই হয়ে গেল এম, এটাকে তখন ওমেগা বলা হয়। তাহলে এবার ইলেকট্রনের জন্য ওমেগা ই ইকুয়ালস টু এটা ইবি বাই হচ্ছে এম ই, আর ওমেগা পি প্রোটনের জন্য হয়ে যাবে, চার্জটা তো সেম, তাহলে এম পি। তাহলে ওমেগা পি বাই ওমেগা ই যদি করি আমরা কেটে কুটে, যেটা দাঁড়াবে সেটা ই বি বাই এম পি, আর এটা হয়ে গেল ই বি বাই এম ই, ই কাটলো, তাহলে এম ই বাই হচ্ছে এম পি। তাহলে আমরা জানি এম ই 1836 ইন্টু এর প্রোটনের মাস হচ্ছে 1836, ইলেকট্রনের মাস, এটা কাটলো, তাহলে ওমেগা পি ইজ ইকুয়াল টু ওমেগা ই ইন্টু হচ্ছে 1/1836। তাহলে এটার মান তো ওমেগা জিরো, তাহলে ওমেগা জিরো বাই 1836, তাহলে এটা হয়ে যাবে এটা। ঠিক আছে। দ্য বাইন্ডিং এনার্জি অফ দ্য নিউট্রন ডয়ট্রিয়ামের বাইন্ডিং এনার্জি কত হবে এটা মনে রাখবে, এটা হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে আসি। এ ফোটন এনার্জি 16 ইলেকট্রন ভোল্ট আয়নাইজ হাইড্রোজেন অ্যাটম এর লোয়েস্ট এনার্জি স্টেট দেওয়া আছে, দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন আউট। তাহলে আমরা এখানে ও ইলেকট্রন আছে, তাহলে বাইরে থেকে এনার্জি গুলো আয়নাইজ করে তবে তো এই বাইরে যাবে। তাহলে এর জন্য আয়নাইজেশনের জন্য মিনিমাম যে রিকোয়ার এনার্জি হচ্ছে 3.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে কত হবে, কত এনার্জি, তাহলে ফোটনের এনার্জি ই ফোটন ইকুয়ালস টু হচ্ছে আয়নাইজেশন এনার্জি প্লাস হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে আমরা কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কত হবে, 16 মাইনাস 13.6। তাহলে এটা যেটা বেরোবে আমাদের অ্যান্সারটা 2.4। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 1 নাম্বার। পরবর্তী কোশ্চেনে চলে আসি। দ্য এনার্জি অফ এক্সাইটেড হাইড্রোজেন এনার্জি দেওয়া আছে এত, অ্যাকর্ডিং টু বোর মডেল দ্য অ্যাঙ্গুলার ইলেকট্রন সেল। তাহলে আমরা এটা দুই ভাবে ভাগ করতে পারি, প্রথমে একটা ছক হিসেবে। তাহলে প্রথম অরবিটের এনার্জি হচ্ছে 13.6, তারপর এটা হচ্ছে -3.4, তারপর এটা হচ্ছে -1.54, তারপর হচ্ছে -0.83। তার মানে এটা প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, এভাবে মনে রাখতে পারো। অথবা এই ফর্মুলা ইএন ইকুয়ালস টু -13.6 বাই এন স্কোয়ার। এখানে এন এর ভ্যালু হচ্ছে এত, তাহলে এখান থেকে এন এর ক্যালকুলেশন করলে এল এন মানটা বেরিয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2। তাহলে কক্ষটা আমরা এন পেয়ে গেলাম, তাহলে অ্যাঙ্গুলার, তাহলে কোয়ান্টাম শর্ত থেকে এল এন ইকুয়ালস টু এন এইচ কাট, তাহলে এন এর মান 2, এইচ কাট মানে এইচ বাই 2 পাই, অথবা তোমরা ডাইরেক্ট এটা 1.05 ইন্টু 10⁻34, মানে এইচ কাট ভ্যালু হচ্ছে এইচ বাই 2 পাই, ক্যালকুলেশন করে পেয়ে যাবে। তাহলে এটা ভ্যালু হবে 2.11 ইন্টু 10⁻34। তাহলে এটা হয়ে যাবে আমাদের 1 নাম্বার অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে আসি। The energy of a hydrogen atom nth orbit En is the single ionized হিলিয়ামের জন্য কত হবে। তাহলে En দেওয়া আছে, তাহলে আমরা আয়নাইজ ফর্মুলাটা জানি, E ইকুয়ালস টু En ইন্টু জেড স্কোয়ার। তাহলে জেড স্কোয়ার করে ফর্মুলাটা পেয়ে যাবো, তো জেড এর ভ্যালু হচ্ছে হিলিয়ামের জন্য 2, তাহলে এটা হয়ে যাবে 4En। ঠিক আছে, তাহলে এটা 4 অপশনে, এটা 4 বানিয়ে দিলাম, এটা হয়ে যাবে অপশন। A beam of electron accelerated through atom strike in a target X-ray produce the frequency missing will be electron beam। তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে। তাহলে এর ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা হবে সেটা এইচ নিউ ইকুয়ালস টু ইভি। তাহলে এখান থেকে নিউ ইজ ইকুয়াল টু ইভি বাই এইচ। তাহলে ই এর মান 1.6 ইন্টু 10⁻−19, ভি এর মান হচ্ছে 60 ইন্টু 10⁻³ বাই এইচ 6.6 ইন্টু 10⁻−34। তাহলে তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করলে যেটা ভ্যালু পাবো সেটা 1.44 ইন্টু 10⁻19 এর কাছাকাছি ভ্যালুটা পাবো। তাহলে এটা হয়ে যাবে আমাদের 4 নম্বর অপশন। দ্য গ্ল্যান্সিং অফ অ্যান অ্যাঙ্গেল ইনসিডেন্ট অফ দ্য ফার্স্ট অর্ডার রিফ্লেকশন এক্স রে ওয়েভ, তাহলে এত হলে তাহলে ক্রিস্টাল স্পেসিং কত হবে। তাহলে এটাকে আমাদের ব্র্যাগস ল দিয়ে এই ইকুয়েশনটা আমাদের ফেলতে হবে, সেটা হচ্ছে 2d সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে এন ল্যামডা। তাহলে এখানে ডি ইজ ইকুয়াল টু হয়ে যাবে এন ল্যামডা বাই 2 সাইন থিটা। ঠিক আছে, তাহলে এন এর ভ্যালু 1, ল্যামডা
এখানে 2 × sin লেন্স বলেছে, তাহলে এখানে 30 ডিগ্রি হয়ে যাবে, sin 30 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে λ/2 × 1/2, 2 কাটলো ল্যামডার সঙ্গে সমান। তাহলে ল্যামডার সঙ্গে যদি সমান হয় তাহলে ভ্যালুটা কত হয়ে যাবে? এটা যাবে 0.6। The change in wavelength X photon when suffer scattering through the angle 90 degree by the suitable material, তাহলে এর ক্ষেত্রে আমরা ওয়েভলেন্থটা কত পাবো? তাহলে এটাকে আমাদের বলে দিয়েছে এক্স রে ফোটন একটা ম্যাটারের সঙ্গে ইনক্লাইন করবে। তাহলে আমরা এখানে একটা ম্যাটার দেওয়া আছে, ফোটন এখানে, তাহলে এদিক দিয়ে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে আর এদিকে ফোটনটা যাবে। তাহলে এটাকে বলা হয় কোয়ান্টাম স্ক্যাটারিং। তাহলে চেঞ্জ ইন ওয়েভলেন্থ বলেছে, তাহলে ডেল্টা ল্যামডা ইকুয়ালস টু যে ফর্মুলাটা হয় h/m0c1 - cos থিটা। এখানে থিটার মান 90 ডিগ্রি, তাহলে থিটা 90 ডিগ্রি হলো 0, মানে h/m0c এর ভ্যালুটা হয় 0.024 অ্যাংস্ট্রম। এটাকেই বলা হয় কম্পটন ওয়েভলেন্থ বলা হয়। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে এটা। তাহলে ইনডিরেক্টলি এটা কম্পটন স্ক্যাটারিং বলে দিয়েছে। তারপর চলে আসি, দ্য এনার্জি অফ এ ফোটন, মানে 100 ওয়েভ অ্যাংস্ট্রম ওয়েভলেন্থ এনার্জি কত হবে? তাহলে এটা আমরা ফেলবো ইকুয়ালস টু এইচ নিউ, মানে hc/λ। এটা আমরা শর্টকাট ফর্মুলাও ফেলতে পারি, অথবা 6.6 × 10⁻34 ইন্টু c3 × 10⁸ বাই হচ্ছে ল্যামডা 100 100 ইন্টু 10⁻⁻10। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা যে ভ্যালুটা পেয়ে যাব, মোস্ট প্রবাবল এটা 2 × 10⁻⁻21 হয়ে যাবে। তাহলে তো জুলে আমরা কনভার্ট করে দেব। তাহলে এটা হয়ে যাবে অলমোস্ট 2 পয়েন্ট সামথিং বেরোবে। এটা এটা 2 নাম্বার অপশনটা হবে। এটার আরেকটা শর্টকাট নিয়ম হচ্ছে ই ইকুয়ালস টু 12,420 বাই হচ্ছে ল্যামডা। এখানে ল্যামডাটা কি হবে? অ্যাংস্ট্রং এ বসাতে হবে, আর এখানে এটা ইলেকট্রন ভোল্টে ডাইরেক্ট অ্যান্সারটা পেয়ে যাবো আর কি। পরবর্তী কোশ্চেনে চলে আসি, এ ক্যাথোড সারফেস ওয়ার্কিং ফাংশন দেওয়া আছে ফর ইমিশন ফোটন অফ দ্য সারফেস, দ্য মিনিমাম ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনসিডেন্টের মিনিমাম ফ্রিকোয়েন্সি কত হবে? তাহলে আমরা যেহেতু ওয়ার্কিং এনার্জি দেওয়া আছে, তাহলে W ইকুয়ালস টু h/μ0, তাহলে μ0 ইজ ইকুয়াল টু W0/h। এটা হচ্ছে 3.3 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 বাই হচ্ছে 6.6 ইন্টু 10⁻⁻34। তাহলে এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 8 × 10⁻15 হার্টজ। তার মানে μ0-র ভ্যালুটা এত, তাহলে এটা সূচনা কম্পাঙ্ক, এর তো এটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু, এর থেকে কি হতে হবে? বেশি। মানে এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম, তাহলে এটা 15, আর যদি পয়েন্ট নিন তাহলে 14 বেরোবে। তাহলে এটা হয়ে যাবে 3 নাম্বার অপশন। দ্য থ্রেশহোল্ড ওয়েভলেন্থ ফর দ্য সারফেস হ্যাভিং ওয়ার্কিং ফাংশন। থ্রেশহোল্ড, তাহলে থ্রেশহোল্ড কি হবে? W0 ইজ ইকুয়াল টু h/μ0, h/μ মানে হচ্ছে ac/λ। এই ল্যামডা জিরোটাকে বলা হয় থ্রেশহোল্ড। তাহলে এখানে হয়ে যাবে আমাদের AC/W0। তাহলে h এর মান সবগুলো যদি বসিয়ে দিই তাহলে এটা আমরা অ্যাপ্রক্সিমেশন এই ভ্যালুটা পেয়ে যাব। পরবর্তী কোশ্চেনে চলে আসি, দ্য ওয়ার্কিং ফাংশন অফ দ্য মেটালে দেওয়া আছে এত 4.5, রেডিয়েশন ওয়েভলেন্থ ল্যামডা দেওয়া আছে, দ্য ইনসিডেন্ট সারফেস কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। তাহলে কাইনেটিক এনার্জি আমাদের বের করতে বলেছে। তাহলে কাইনেটিক এনার্জি Emax ইজ ইকুয়াল টু কি হবে? h/μ মাইনাস W0, মানে AC/λ মাইনাস হয়ে গেল W0। এটাকে আমরা সরাসরি ক্যালকুলেশন করে দিচ্ছি। তাহলে এটা হয়ে যাবে 12,420 বাই হচ্ছে ল্যামডা। ল্যামডাটার ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের, ল্যামডার ভ্যালু হচ্ছে 2200 ইন্টু এটা W0 হচ্ছে 4.5। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের মোটামুটি যে বেরোতে বেরোবে 5.6 মাইনাস 4.5, তাহলে এই ভ্যালুটা 1.1 এর কাছাকাছি বেরোবে, এত ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা জুলে নিয়ে গেলে 1.6 ইন্টু 10⁻⁻19, তাহলে এটা কাছাকাছি 1.8 ইন্টু 10⁻19 এর কাছাকাছি। তাহলে এটা হয়ে যাবে আমাদের 1 নাম্বার অ্যান্সার। এরপর চলে আসি 17 নম্বর কোশ্চিনে। তাহলে 17 নম্বর কোশ্চেনে বলেছে দ্য ওয়েভ লেন্থ অফ, এত দেওয়া আছে, দ্য প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট
দ্য মোমেন্টাম, তাহলে এটা আমরা ডি বগলি ওয়েভলেন্থ দিয়ে ফেলবো ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি। ঠিক আছে, তাহলে আমরা মোমেন্টাম বের করতে চাই, তাহলে পি ইকুয়ালস টু হয়ে যাবে এইচ বাই ল্যামডা। এইচ থাকলো, ল্যামডার মান হচ্ছে 0.01 ইন্টু 10⁻⁻10। এবার এটা দশমিক তুলে দিলে এটা ভ্যালুটা বের হবে 10⁻⁻12, তাহলে হয়ে যাবে 10⁻12 ইন্টু এইচ, তাহলে এটা হয়ে যাবে আমাদের মোমেন্টাম 2। এ প্রোটন অ্যান্ড ইলেকট্রন অ্যাক্সেলারেট থ্রু দ্য সেম পোটেনশিয়াল, পোটেনশিয়াল সেম আছে আর ওয়েভলেন্থ দেওয়া আছে, দেন ডি বগলি ওয়েভলেন্থ কত হবে? তাহলে এই ক্ষেত্রে আমরা ফর্মুলা ফেলবো ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই রুট ওভার 2m ইভি। তাহলে ল্যামডা ই ইজ ইকুয়াল টু হয়ে যাবে এইচ বাই, যেহেতু পোটেনশিয়াল সেম তাহলে সমানুপাতিক 1/√m ই, আর ল্যামডা পি সমানুপাতিক 1/√m পি। তাহলে ল্যামডা ই বাই ল্যামডা পি করলে রুট হয়ে যাবে আমাদের এমপি বাই এমই, এটা গ্রেটার দেন 1 কেন? কারণ আমরা জানি এমপি ইজ ইকুয়াল টু 1836 ইন্টু এমই, তাহলে কি বলবো ল্যামডা ই গ্রেটার দেন ল্যামডা পি। ঠিক আছে, আর উল্টো ভাবে বলতে পারি ব্যস্ত সম্পর্ক, যার মাসটা কম হবে ওয়েভলেন্থ বেশি হবে, যার মাস বেশি হবে ওয়েভলেন্থ কম, তার মানে এর মাস বেশি তার ওয়েভলেন্থ কম, তাহলে এটা হয়ে যাবে আমাদের 2 নম্বর অপশন। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দ্য ওয়েভলেন্থ অফ এ মেটার মেবি, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ আমরা এটা ডি বগলি থেকে পাই এইচ ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি, পি মানে হচ্ছে √2m e, এনার্জি দিয়ে আমরা কনভার্ট করলে, তাহলে এটা হয়ে যাবে 3 নম্বর। এ স্যাম্পল অফ কন্টেন্ট টু রেডিও অ্যাক্টিভিটি আইসোটোপ, তাহলে স্যাম্পল অফ দ্য আইসোটোপ কত হবে? এটা সিম্পলি এত হয়ে যাবে। এ সার্টেন স্টেবল নিউক্লিয়াস দেওয়া আছে, অ্যাবজর্ব নিউট্রন, নিউট্রনকে অ্যাবজর্ব করলো দ্য ইলেকট্রন অ্যান্ড দেন দ্য স্প্লিট স্পন্টেনিয়াস উইথ দ্য আলফা পার্টিকেল, আলফা পার্টিকেল বের করলো দ্য অরিজিনাল নিউক্লিয়াস। তাহলে আমরা ধরে নিলাম অরিজিনাল নিউক্লিয়াস এক্স, এবার এটাকে নিউট্রনের সঙ্গে অ্যাবজর্ব করলো, দিয়ে আলফা পার্টিকেল মানে হচ্ছে হিলিয়াম কণা বেরোলো, তার সাথে আমাদের কি বলেছে ইলেকট্রন বেরিয়ে গেছে, ইলেকট্রন -10। এবার দেখো ভর সংখ্যা কত? দুটো আলফা পার্টিকেল বেরিয়েছে, ভর সংখ্যা তাহলে 8, তাহলে এখানে হয়ে যাবে 8। ঠিক আছে, অ্যাকচুয়ালি 8 দিলে এখানে একটা তাহলে এটা হয়ে যাবে 7, কারণ 7 + 1 8, এখানে 2 8। এবার হচ্ছে এখানে কত 4 আর 1 4 -1, তাহলে হয়ে গেল 3, তাহলে এখানে হয়ে যাবে 3, তাহলে 3 কার 3 হয়ে গেল লিথিয়াম, তাহলে এটা হয়ে যাবে 4 নম্বর। খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন। দ্য টাইম টেকেন এজ এ স্যাম্পল ডি ডিক্রিজ টু 10%, তাহলে 10% ডিক্রিজ মানে হয়ে প্রেজেন্ট আছে কত 10%, তাহলে হাফ লাইফ টাইম 22, তাহলে এটা ফর্মুলা ফেলবো 1/λ ln n/n0/n, তাহলে 1/λ মানে হচ্ছে কত? 1/λ বিঘটন ধ্রুবক 0.693 বাই ক্যাপিটাল টি, তাহলে ক্যাপিটাল টি বাই 0.693 ln, এটা যদি আমরা 100% তাহলে এটা 10, তাহলে এটা ক্যালকুলেশন করলে মোটামুটি 73.11, এটা ক্যালকুলেশন করবে এটা বেরিয়ে যাবে। তারপরে 200 মেগা ইলেকট্রন ভোল্ট অবটেইন দ্য ইচ ফিউশন, খুবই ইম্পর্টেন্ট এটা কোশ্চিন। ফিউশন দেওয়া আছে এত, তাহলে রিয়েক্টর ডেভেলপ এত পাওয়ার, তাহলে নাম্বার অফ ডিসইন্টিগ্রেশন, তাহলে নাম্বার অফ ডিসইন্টিগ্রেশন হয়ে যাবে আমাদের 1000 কিলো ওয়াট, মানে 10⁻³ বাই হচ্ছে এত, এত মেগা আছে 10⁻⁶ ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19, তাহলে এটা ক্যালকুলেশন করলে ভ্যালু পাবে এটা। খুবই ইম্পর্টেন্ট এটা কোশ্চেন। পরবর্তী চলে আসি, দা দা হাফ লাইফ অফ, এত দেওয়া আছে হাফ লাইফ, দ্য ফ্র্যাকশন অফ দ্য রেডিয়াম রিডিউস টু এত, এত হতে কত সময় লাগবে? তাহলে এই ফর্মুলাটা ফেলবো n = n0 e⁻λT, তাহলে এটাকে আমরা চেঞ্জ করে n0 2t/t, তাহলে n = n0 2t, এখানে হচ্ছে কত 6400 বাই হচ্ছে 1600, এটা কাটি, তাহলে এটা হয়ে যাবে আমরা 4, তাহলে এটা হয়ে যাবে n0/2⁴, n0 মানে 1 আর এটা 16, তাহলে কত অংশ পড়ে থাকবে? 1/16 অংশ। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ইন ট্রানজিস্টার, ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার দেওয়া আছে এত, লোড রেজিস্ট্যান্স দেওয়া আছে, দ্য ট্রানজিস্টার ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে, তার মানে একটা ট্রানজিস্টারে এরকম, তাহলে এখানে আমরা ট্রানজিস্টার, তাহলে এটা হয়েছে Ri, এটা লোড এখানে দেওয়া আছে RL, আর বিটা দেওয়া আছে, তাহলে আমরা ভোল্টেজ গেইন বের করবো V = বিটা RL/Ri, তাহলে বিটা কত দেওয়া আছে 62 ইন্টু RL, RL কত আছে 5 কিলো, তার মানে এখানে 1000 দিয়ে গুণ করব, বাই Ri হচ্ছে 500, তাহলে এই 0 0 কাটলো, 0 0 কাটলো, এই 5 কাটলো, তাহলে এটা হয়ে যাবে 6, এই তো 620, তাহলে এত।
পরবর্তী কোশ্চেন এটা 124টাই কোশ্চিন আছে, ঠিক আছে। তাহলে এখানে মোটামুটি 74টা কোশ্চিনের মতো আছে, তাহলে কোশ্চিনটা প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চিন, ভালো করে কোশ্চিনগুলো প্র্যাকটিস করো। আর আগামী দিনে যেন সকলে সফলতা অর্জন করো। সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং ভিডিওটা তোমাদের লাইক কমেন্ট আমার খুবই জরুরি, এবং লাইক কমেন্ট দিয়ে আমি ইন্সপায়ার হব, তবেই তো পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব আর কি। তো অনেকে অনেককে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ধৈর্য সহকারে এতক্ষণ ধরে দেখার জন্য।